আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতির দুইটা রাইটারের অনুশীলনী প্রশ্ন সলভের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসিফুল ইসলাম। ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ফার্স্টে আমরা প্রফেসর মোহাম্মদ ইসহাক স্যারের বইয়ের কোয়েশ্চেনগুলো একটু দেখি। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এই চ্যাপ্টারটা হচ্ছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বলো এবং বিশেষত অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য মেডিকেলের পাশাপাশি এটা যেরকম মেডিকেল ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইউনিভার্সিটির জন্য। মেডিকেল এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার ভার্সিটিতে যেটা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করো প্রতি বছর অন্তত একটা দুইটা এমসিকিউ একটা রিটেন ওই টাইপের হয়ে থাকে আর কি বিষয়গুলো, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম ফার্স্ট পেপারের মধ্যে। সো এই চ্যাপ্টারটা তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং করলে হবে না, খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা একটু আসি। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে। ওকে, সাম্যাবস্থা থেকে কত দূরে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে? দেখো ফার্স্ট আমাকে বিস্তারটা বলছে, বিস্তারটা বললো 4 সেন্টিমিটার, দ্যাট মিনস এ হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, সাম্যাবস্থা থেকে কত দূরে, অর্থাৎ আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বললো, বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির সমান। দ্যাট মিনস তোমাকে এখানে আগে সরল চন্দিত গতিসম্পন্ন কোন কণার গতিশক্তি স্থিতিশক্তির ইকুয়েশন গুলো অবশ্যই জানতে হবে। ফার্স্টে যদি আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল চন্দিত স্পন্দন গতির জন্য আমাদের বিভব শক্তির ফর্মুলা ইপি ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, যেটা তোমরা স্প্রিং এর বিভব শক্তি পড়ছো সেটাই। এবং গতিশক্তি ই কে সমান হচ্ছে আমাদের হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এতটুকু জানলে তো হবে না, আমরা এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে আমরা ভি বের করে হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি সবাই জানো এগুলো। দ্যাট মিনস আমরা যদি এখানে ভি এর মানটা বসাই তাহলে পাবো হাফ ইন্টু কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমরা একদম ডিরেক্ট মনে রাখতে পারো এটা হচ্ছে আমার গতিশক্তি, এটা হচ্ছে আমার বিভব শক্তি। ওকে, তাহলে এই প্রশ্নে আমাদেরকে কি বললো? প্রশ্নে বললো হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির সমান, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু ই কে। তাহলে আমি যদি এটা ইউজ করি ইপি ইজ ইকুয়াল টু ই কে, তাই তো? তাহলে দেখো ইপি সমান কত আছে আমার হাফ কে এক্স স্কোয়ার এবং ই কে সমান কত আছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দেখো তুমি হাফ কে ক্যান্সেল করে দিতে পারো, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি এ বাই রুট 2। ওকে, তাহলে দেখো এ কত দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই রুট 2, এটাকে করলে আমরা কত পাবো 2 রুট 2 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো কোন অপশন আছে? এ নাম্বার অপশন আছে। বাই দ্য ওয়ে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ম্যাথটা পার্টিকুলারলি এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রিভিয়াস কোয়েশ্চন তোমরা অ্যানালাইসিস করো, গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ দ্বিগুণ সমান এভাবে অনেকগুলো ম্যাথ আসছে। ক্লিয়ার? তাহলে এই ম্যাথের প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে এবং এই ম্যাথের জন্য হাইলাইট পয়েন্ট হচ্ছে তোমার গতিশক্তি কত বিভব শক্তি কত, এই দুটো পয়েন্ট তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে, নেক্সট আসো 2 নম্বর প্রশ্নটা দেখি। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে। দেখো এই প্রশ্নগুলো খুবই কনফিউশনমূলক, তোমাদের অনেকের প্রবলেম হতে পারে, বাট একটু যদি খেয়াল করো, দেখো কোন কণার গতিপথের মধ্য অবস্থানে বললো, তাই না? তাহলে আমি তোমাদের জন্য এই ফিগারটা যদি একটু ড্র করে দিই, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে মধ্য অবস্থান, এটা হচ্ছে আমার বিস্তার। তাহলে এটা হচ্ছে আমার মধ্য অবস্থান আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বিস্তার, তাই তো? তাহলে এই কয়েকটা জায়গায় তোমাকে কিছু ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে। দেখো আমি শুরুতে একটা জিনিস লিখলাম না, x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তোমরা সবাই পড়ছো এটা। ওখান থেকে ভিটা প্রুভ করে নিয়ে আসতে পারো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এই ভ্যালুগুলো একটু এখানে লিখি, x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং সিমিলারলি এখান থেকে যদি তোমরা ত্বরণ বের করো, এ সমান পাবা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। জাস্ট এই তিনটা জিনিস যদি তুমি বুঝে পড়ে ফেলতে পারো, আর কোনটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে না। কেন? খেয়াল করো, আমি যখন মধ্য অবস্থানে বলছি তোমরাই বলো এখানে সরণ কত 0,
হ্যাঁ, মধ্য অবস্থানে সরণ 0, আর বিস্তার অবস্থানে সরণটা কি সর্বোচ্চ না, আর সর্বোচ্চ সরণ আমরা কি জানি, সর্বোচ্চ সরণ মানে এটা বিস্তার, তাই না? তাহলে এখানে x = 0, এই পয়েন্ট হচ্ছে x = a। তাহলে তুমি এই x = 0 বসায় তুমি b টা পেয়ে যাচ্ছ না এখানে। তাহলে এখানে v কত পাবা, x যদি 0 বসায় আমি জাস্ট কত পাবো দেখো, ওমেগা * √a² - 0, তাহলে পাচ্ছি ওমেগা a। ঠিক আছে, সিমিলারলি আমি এখানে ত্বরণ কত পাবো, এই পয়েন্টে ত্বরণ যেহেতু x 0, তাহলে দেখো x যদি 0 বসায় ত্বরণ 0 পাবো। তাহলে এবং বিস্তার অবস্থানে দেখো x = a, তাহলে x = a বসালে তুমি v কত পাবা, 0 পাবা, a কত পাবা, -ওমেগা² a পাবা। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, মধ্য অবস্থায় তোমার ত্বরণটা কিন্তু 0 এবং বিস্তার অবস্থানে ত্বরণটা সর্বোচ্চ, আবার মধ্য অবস্থানে ব্যাকটা সর্বোচ্চ, তাহলে আমি লিখতে পারি v ম্যাক্সিমাম, আর বিস্তার অবস্থানে আমার ব্যাকটা 0। তাহলে এই জিনিসগুলো কিন্তু কখনোই মনে থাকবে না তোমাদের, যদি তোমরা এই জিনিসটা বুঝে না পড়ো, এই 6টা প্যারামিটার কখনোই মাথা রাখতে পারবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, সরলচন্দ্র গতিসম্পন্ন করার মধ্য অবস্থান, অর্থাৎ আমাদেরকে এই যে এই পয়েন্টের ক্ষেত্রে বলতেছে, এক্ষেত্রে আমাদের দেখো ব্যাকটা কিন্তু সর্বোচ্চ, তাই না? ব্যাক সর্বোচ্চ, তাহলে যে ব্যাক সর্বনিম্ন, তাহলে এই অপশনটা আমি বাদ দিয়ে দিলাম, ব্যাক সর্বনিম্ন সেটাও বাদ। সি এবং ডি দেখো এখানে ব্যাক সর্বাধিক দেওয়া আছে, ওকে, ব্যাক সর্বাধিক, এবং দেখো ত্বরণটা কি 0 না, তাহলে ত্বরণটা 0 এবং সরণ কি বলছে সর্বাধিক, এখানে সরণ কত, সরণ 0, সরণ কি সর্বাধিক না, সরণ হচ্ছে সবচেয়ে কম। দ্যাট মিন্স এটা মিলতেছে কোথায়, এই যে ডি নাম্বার অপশন পাই। তাহলে এই প্রশ্নগুলো দেখো, এগুলো কিন্তু অনেকগুলো অপশনের কম্বাইন্ড একসাথে, সো এগুলো যদি তুমি মুখস্থ করো মাথায় থাকবে না। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে এটা আমি রিসার্চ স্যারের বই। ওকে, 3 নম্বর প্রশ্নটা দেখো, স্যার এই ম্যাথটা একটু তোমরা বুঝছো কিনা আমাকে বলবা, ম্যাথ না এটা থিওরিটিক্যাল, বাট ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। 2 নম্বর কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা একটু জানাবা। ওকে, নেক্সট আসো 3 নম্বর, সরলচোদিত স্পন্দনের কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ কত হবে। তোমরা দেখো বিভব শক্তি সমান তুমি কি জানো, ইপি সমান হচ্ছে আমাদের হাফ কে x²। তাহলে x এর সর্বোচ্চ মান কত, x এর সর্বোচ্চ মান তো বিস্তার, a তো x এর সর্বোচ্চ মান, তাহলে x এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের a। তাহলে x এর সাথে যেহেতু ইপি সমানুপাতিক সম্পর্ক, তাহলে x যদি ম্যাক্সিমাম হয় ইপিও ম্যাক্সিমাম হবে, তাহলে x ম্যাক্সিমাম হয় কততে, a তে। দ্যাট মিন্স অ্যান্সার কি a। ওকে, গুড। নেক্সট 4 নম্বর প্রশ্নটা আসো। ওকে, সরলচন্দ্রিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল 10 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড দোলনকাল, টি দেওয়া আছে 10 সেকেন্ড। কোন সমীকরণটি এর ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাহলে আমরা একটু আগে কি দেখে আসলাম, x = আমি এগুলো বারবার লিখতেছি দেখো, এই যে এখানে বললাম x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, b = ওমেগা ইনটু √a² - x², এবং ত্বরণ হচ্ছে -a²x। তাহলে আমি এখান থেকে ত্বরণ a সমান পাবো হচ্ছে -ওমেগা² x, এবং সরণ x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে কি বলছে এখানে, দোলনকাল 10 সেকেন্ড, তাহলে ত্বরণের ইকুয়েশন আমি কি বসাতে পারি, আমরা ওমেগা সমান কি জানি, টুয়াইস π/t, এটার উপরে স্কয়ার ইনটু x। টি কত বললো স্যার, 10 সেকেন্ড, তাহলে বসাই দাও -2 π/10 এটার হোল স্কয়ার ইনটু x। তাহলে এখানে কত পাচ্ছ দেখো, এই অপশনটা কোথায় আছে তোমার, 2 π/10 হোল স্কয়ার ইনটু x, এই যে সি নাম্বার অপশন আছে। ওকে, ওকে, নেক্সট 5 নাম্বার আসো। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করতেছো যে সেকেন্ড পেপার বা অন্যান্য চ্যাপ্টার, দেখো এগুলো হচ্ছে সিরিয়ালে যাচ্ছে, তো আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো ফার্স্ট পেপারটা, ধরো আর বেশি দিন লাগবে না, হয়তো 3-4টা ক্লাস, 3টে সর্বোচ্চ। এরপরে নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড পেপার ঢুকবো, 3টে না 2টা ক্লাস আছে ফার্স্ট পেপারের। সো এরপর আমরা সেকেন্ড পেপার শুরু করবো, আশা করি সাথে থাকবো আর কি। 5 নাম্বারটা খেয়াল করো, সরল দোলন গতি সম্পন্ন কোনো কারণ অন্তরকরণ, অর্থাৎ এটা অনেক সময় তোমাদেরকে ব্যবকলনীয় বলতে পারে। ব্যবকলনীয় সমীকরণটা দেওয়া আছে আমাদেরকে 4 × d² x ডিভাইডেড বাই dt² প্লাস 100x ইজ ইকুয়াল টু 0। তা আমাদেরকে কি বের করতে হচ্ছে, কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা। তাহলে তোমরা এই যে অন্তরকলন সমীকরণ বা ব্যবকলন সমীকরণের ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কি, ফান্ডামেন্টাল ইকুয়েশনটা হচ্ছে d² x ডিভাইডেড বাই dt² প্লাস ওমেগা² x ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে কম্পেয়ার করে দেখো, আমি যদি তাহলে এখানে তো একটা 4 আছে, বাট এখানে তো 1, তাহলে আমি এখানে 4 দ্বারা ডিভাইড করে দিই, ডিভাইড করলে কত পাবো, d² x বাই dt² প্লাস 100 কে যদি 4 দ্বারা ডিভাইড করি 25 ইনটু x ইকুয়াল টু 0। তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো d² x dt² x ওকে আছে, ওমেগা² এর জায়গায় কত আছে 25, তাহলে লিখতে পারি ওমেগা² ইকুয়াল টু 25, দ্যাট মিন্স ওমেগা ইকুয়াল টু 5।
তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু 5 তোমার কোন অপশন আছে? সি নাম্বার অপশন আছে। ওকে, নেক্সট কোশ্চেন আসো। 6 নাম্বার, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? একদম শার্প মনে রাখবা, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 এর খুব কাছাকাছি হয়, এবং 1 এর কাছাকাছি দেখো এখানে সবচেয়ে বেশি 1 এর কাছাকাছি আছে এই যেটার 0.993, এবং সেকেন্ড দোলকের এটাও জেনে রাখো সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এই জিনিসটাও মাথা রাখবা। তোমাদেরকে দেখবা মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে বেশি করে যে সেকেন্ড দোলকের একটি সেকেন্ড দোলক সাম্যাবস্থা থেকে বিস্তার অবস্থান আসতে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ এই যে সাম্যাবস্থান এখান থেকে বিস্তার অবস্থান আসতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড, কিন্তু মাথা রাখবা, এমন না যে 2 সেকেন্ড, আবার আসতে 1 সেকেন্ড, তাহলে একটা সম্পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে 2 সেকেন্ড সময় লাগে। এই জন্য আমরা বলি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, এবং ও কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 0.993। 7 নাম্বারটা খেয়াল করো। সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত? এই যে সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল টু কত পড়ছে আমরা একটু আগে খেয়াল করো, আমরা এখানে বলে আসলাম সর্বোচ্চ বেগ হয় এই যে মধ্য অবস্থানে, আর মধ্য অবস্থানের সর্বোচ্চ বেগটা কত? ওমেগা এ। তাহলে একদম ডিরেক্ট মনে রাখতে পারো ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ওমেগা এ। 8 নাম্বারটা খেয়াল করো। সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক? তাহলে ত্বরণ হচ্ছে এর কথা বলছে, তাই না স্যার? তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, সবাই জানো। তাহলে এর সাথে দেখো তোমার এক্স এর রিলেশনটা কি? সমানুপাতিক। তাহলে কোন রাশিটির সমানুপাতিক? সরণ সমানুপাতিক। ওকে, আচ্ছা আমি তো বললাম সেকেন্ড পেপার হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, আর 2টা চ্যাপ্টার আছে। এই 2টা চ্যাপ্টার আমরা শেষ করার পরে ইনশাআল্লাহ সেকেন্ড পেপারে প্রবেশ করব। এই 2টা চ্যাপ্টার আমরা খুব দ্রুত 1-2 দিনের মধ্যে নিয়ে ফেলার চেষ্টা করব, দেন সেকেন্ড পেপার আমরা প্রবেশ করব আর কি। ওকে, 9 নাম্বারটা খেয়াল করো। একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না। একদম মনে রাখবা সরল দোলন গতির জন্য কৌণিক সরণ, অর্থাৎ এই যেটা, হ্যাঁ এই যে একটা কৌণিক সরণ যে এখানে হচ্ছে, এই কৌণিক সরণটা সরল দোলন গতির জন্য ম্যাক্সিমাম 4 ডিগ্রি, এর বেশি হয় না কখনো। তাহলে সরল দোলন গতির জন্য কৌণিক সরণ কোনটির বেশি হতে পারবে না? 4 ডিগ্রি বেশি হতে পারবে না, এটা ফিক্সড ভ্যালু একেবারে। ওকে, 10 নম্বর প্রশ্ন। আচ্ছা তোমরা যদি কোনো কোয়েশ্চেন না বুঝে থাকো আমাকে বলবা, আমি রিপিট করবো যেহেতু এটা লাইভ ক্লাস হচ্ছে। সো যদি বলো যে এই নাম্বারটা বলিও, জাস্ট এই নাম্বারটা বুঝি নেই, দেন এটা আমি রিপিট করে দিব আবার। ওকে, 10 নম্বরটা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর কিভাবে সম্পর্কিত? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে এল আর জি, তাহলে আমরা জানি হচ্ছে স্যার টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে আমাদেরকে এল এর সাথে জি এর রিলেশনটা বের করতে হবে, তাই না? তো তোমরা এখানে দেখো কি করা যায়। আমি যদি এখানে টি স্কয়ার বলি তাহলে এখানে কত পাবো? 4 পাই স্কয়ার এল বাই জি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4 পাই স্কয়ার এল ইজ ইকুয়াল টু টি স্কয়ার ইনটু জি। তাহলে দেখতে পাচ্ছি যে এল এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক কোথায়? এই যে বি নাম্বার অপশন। ওকে, আচ্ছা একজন প্রশ্ন করলো কি 4 ডিগ্রির বেশি হইলে, হ্যাঁ 4 ডিগ্রির বেশি হলে এটা কিন্তু একদম সার্কুলেট করে ফেলবে। গুড, ও একদম পিক পয়েন্টে বলছো তুমি। কথাটা বলছো কে? কথাটা বলছো হচ্ছে, হ্যাঁ ওটাই তোমার পর্যাবৃত্ত গতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম 4 ডিগ্রি হতে পারবে, 4 ডিগ্রির বেশি হতে পারবে না। ওকে নরিন, তুমি একদম সঠিক উত্তর বলছো। ওকে, পরের প্রশ্ন হচ্ছে একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে, এই যে এই প্রশ্নটাই, এগুলো মেডিকেল অনেক বেশি আসে। এমএট এডমিশন টেস্ট আমি লিখে রাখলাম, মেডিকেল এডমিশন টেস্ট অনেক বেশি আসে এগুলো। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ দেখো ভালো করে খেয়াল করো, এই যে এক প্রান্ত এখান থেকে এই পয়েন্টে যেতে ওর লাগে হচ্ছে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড, দ্যাট মিনস ওর সম্পূর্ণ পর্যায়কালটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কি বলছে? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গেল, এখনো আসে নাই, দ্যাট মিনস কত সেকেন্ড? এটা কিন্তু 1 সেকেন্ড। সো বি কেয়ারফুল এগুলো অ্যান্সার করার ক্ষেত্রে। 12 নম্বর দেখো, দোলকের ভর বেশি হলে দোলনকাল কি হবে? এই যে দোলনকালের সূত্র তো সবাই জানো, টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। এখানে কোনো ভরের কোনো কন্ডিশন আছে? ভরের সাথে টি এর কোনো রিলেশন আছে? নাই, দ্যাট মিনস কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। ওকে, 13 নম্বরটা খেয়াল করো, কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2, দোলনকালের অনুপাত অর্থাৎ T1:T2 দেওয়া আছে 1:2। ভালো কথা, এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে কার্যকর দৈর্ঘ্যের সাথে তোমার আগে দোলনকালের সম্পর্কটা জানতে হবে। তাহলে দেখো এই যে দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ T is proportional to root L। তাহলে আমি যদি বলি কার্যকর দৈর্ঘ্য L2 ডিভাইডেড বাই L1 দিয়ে করি, L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু আমরা কি পাবো? T1 স্কয়ার বাই T2
টু স্কোয়ার, তাই না? তাহলে t1/t2 কত? 1/2 না? দ্যাট মিনস এটা স্কোয়ার করলে কত হবে? 1/4। তাহলে 1:4 কত আছে দেখো? সি নাম্বার অপশন আছে। ওকে, 14 নম্বর প্রশ্নটা দেখো, সরল চন্দিত গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কোনটা? হ্যাঁ, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু খেয়াল করো। x = কি? a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সরণ। এখান থেকে ব্যাক কি দেখো, নরমালি ব্যাক কাকে বলে? সরণের পরিবর্তনের হার। অর্থাৎ তুমি যদি ব্যাক বের করতে চাও, তুমি সরণকে একবার ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে কত হবে? এখানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কত? cos, তাহলে হবে ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল্টা। সিমিলার ত্বরণ কি স্যার? ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হার, তাহলে dv/dt, dv/dt, তাহলে dv/dt কে যদি আমি ডিফারেন্সিয়েশন করে কত পাবো? মাইনাস ওমেগা স্কয়ার a, এই যে cos কে করলে মাইনাস সাইন, এজন্য মাইনাস আসলো, sin ওমেগা টি প্লাস ডেল্টা। তবে আমি তোমাদেরকে যে জিনিসটা একটু আগে অনেকবার বলছি, সেটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে মনে রাখবা ডিরেক্ট মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ব্যাগের ক্ষেত্রে মনে রাখবা ওমেগা ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো এখানে ত্বরণের সমীকরণ কোনটাতে আছে? এই যে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কোথায় আছে দেখো? তোমার এই যে সি নাম্বার অপশন আছে, মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা। হয়তো এখানে আমাদের আদি সরণটা আদি দশা শূন্য দশা, এজন্য এখানে ডেল্টাটা দেয় নাই। ওকে, 15 নম্বরটা দেখো, নিচের কোনটি পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক? তোমরা জানো পর্যায়কাল হচ্ছে টি, বল ধ্রুবক হচ্ছে কে, তাই না? সবাই জানো। এখন এইটার মধ্যে রিলেশনটা তোমরা রিলেট করতে পারো না, কিভাবে? খেয়াল করো। আমি যদি তোমাদেরকে বলি, আমরা নরমালি টি ওমেগা সমান কি জানি? ওমেগা সমান জানি হচ্ছে টুয়াইস পাই বাই টি, এতটুকু সবাই জানো। এবং এই একটা রিলেশন, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এও একটা রিলেশন আছে যেটা তোমরা জানো না। ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম বা অনেকে জানো। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু কি পাবো? টি ইকুয়াল টু পাবো হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে ওমেগা যদি বসাই এখানে কত পাবো? টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। তাহলে দেখো টুয়াইস পাই রুট ওভার এম বাই কে কোথায় আছে? সি নাম্বার অপশন আছে। ওকে ওকে, নেক্সট 16 এবং 17 দেখো, সরল দোলন গতিসম্পন্ন কণার সরণ দেওয়া আছে √3 sin 2 পাই ft। তাহলে এটা একটু কম্পেয়ার করো, x = a sin ওমেগা টি, তাই তো? তাহলে কণাটির পর্যায়কাল বের করতে বলো। তাহলে পর্যায়কাল যদি আমি বের করতে চাই, ওমেগা জায়গায় কত দেওয়া আছে আমার? ওমেগা জায়গায় দেওয়া আছে টুয়াইস পাই, তাই তো? ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই। টুয়াইস পাই ক্যান্সেল করে দাও, টি ইকুয়াল টু কত হবে? 1 সেকেন্ড পাবা। এই যে 1 সেকেন্ড দেওয়া আছে। ওকে, পরের প্রশ্নটা দেখো, 17 নম্বরটা, সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরে গতিশক্তি এবং বিভব অনুপাত কত? দেখো সাম্যাবস্থা থেকে তোমার 1 মিটার ডিস্টেন্সে গতিশক্তি এবং বিভব, তাহলে আমরা গতিশক্তির সূত্র কি জানি? ই কে সমান হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর বিভব শক্তি ইপি সমান হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কয়ার। সিম্পল একেবারে। এই যে এক্স এর মান 1 বসাও, আর এর মান দেওয়া আছে হচ্ছে √3, জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা ইজিলি পেয়ে যাবে 2:1, কোনো কমপ্লেক্স কিছু না। এই যে ই কে ডিভাইডেড বাই ইপি করো, তাহলে এখানে বসাও হাফ কে, তো দুই পাশে চলে যাবে, আমি একটু বসাই হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, হাফ কে কেটে দাও, এ বসাও এক্স বসাও, তুমি এখান থেকে পেয়ে যাবা 2 পাবা, দ্যাট মিন্স 2:1। ওকে, 18 নম্বর দেখো, সরল চন্দ্রিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? খুবই ইজি। এই যে সর্বোচ্চ অবস্থান, আমি যদি একটা জাস্ট সিম্পল হারমোনিক আমি একটা ওয়েভ নিলাম, এই যে সর্বোচ্চ অবস্থান হচ্ছে এটা, আর সাম্যাবস্থান হচ্ছে ধরো এই পয়েন্টটা, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত? π/2 না? 90 ডিগ্রি না একেবারে? হ্যাঁ, তাহলে দশা পার্থক্যটা হচ্ছে আমাদের π/2। অথবা তোমরা একেবারে যাদের আরো প্রবলেম হয় π/2 বুঝতেছই না, তুমি এতটুকু তো বুঝো যে নরমাল তরঙ্গের ক্ষেত্রে এই এতটুকু হচ্ছে তোমার ল্যামডা, তাই তো? হ্যাঁ, এরপর এতটুকু হচ্ছে λ/2, তাহলে এতটুকু কত? λ/4। তাহলে এটা হচ্ছে পথ পার্থক্য λ/4। ওখান থেকে আমরা দশা পার্থক্য বের করে ফেলতে পারবো, অথবা সিম্পল ডিরেক্ট মনে রাখতে পারো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে π/2। ওকে, 19 নম্বরটা খেয়াল করো। 19 নম্বরটা দেখো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত? তাহলে আমরা যখন মহাকর্ষ বিকর্ষ ক্লাস নিচ্ছিলাম, একটা কথা বলছি, সরল দোলককে যদি তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, কোন একটা বস্তু যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, তার জি কিন্তু কেন্দ্রে কিন্তু 0। তাহলে জি যদি 0 হয়, তোমার টি কত হবে? এই যে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই √L/0। তাহলে L/0 ইজ ইকুয়াল টু কত? ইনফিনিটি, দ্যাট মিন্স অসীম হবে। অসীম কোথায় আসছে? ডি নাম্বার অপশনে।
আচ্ছা 17 বুঝো নাই? হ্যাঁ 17 দেখো খেয়াল করো, 17তে তোমাকে কি বলছে, সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরে, অর্থাৎ এটা তোমাকে সরণ বলে দেওয়া আছে এক্স। গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত বের করতে বলে, তাহলে গতিশক্তির ইকুয়েশন কি, এই যে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দুটো যদি অনুপাত বের করি আমি, এই যে ইপি ই কে ডিভাইডেড বাই ইপি অনুপাত বের করলে দেখো হাফ কে ক্যান্সেল হয়ে যাবে। এখানে এ বসাও, এ দেওয়া আছে হচ্ছে √3, এক্স দেওয়া আছে তোমার 1, এখানে 1 বসাও, ইজিলি পেয়ে যাবে। আমি একটু বসাই দিই তোমাকে, তাহলে এ দেওয়া আছে দেখো √3, তাহলে √3 স্কোয়ার করলে কত 3, মাইনাস এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 1, এই যে 1 বসালাম, ডিভাইডেড বাই 1, তাহলে কত পাচ্ছ এখানে 2:1 পাচ্ছ। ওকে, যে বুঝছো কেন এখন জানাবো আমাকে। নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, সরল চন্দ্রের গতি সম্পন্ন কোন কণার সমীকরণ y = tan sin ওমেগা t প্লাস ডেল্টা, এখানে পর্যায়কাল t বলে দেওয়া আছে, আদি সরণ অর্থাৎ x নট বলে দেওয়া আছে। ভালো কথা, প্রশ্ন করছে কণার কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে আমি যেহেতু t পেয়ে গেলাম, তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা = কি জানি আমরা, টুয়াইস পাই বাই টি, তাহলে বসাও টুয়াইস পাই বাই টি দেওয়া আছে 30, কাটাকাটি করো কত হবে এখানে পাই বাই 15, তাহলে দেখো পাই বাই 15 তোমার কোন অপশন আছে, ডি নাম্বার অপশন আছে। ওকে ওকে গুড। 22 নাম্বারটা দেখো, কণাটির সর্বোচ্চ বেগ কত, তাহলে সর্বোচ্চ বেগের ইকুয়েশন আমরা কি জানি, ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ, তাই না? তাহলে ওমেগা সমান কত পাইছো তুমি, পাই বাই 15, এটা বসাও পাই বাই 15 মাল্টিপ্লাইড বাই এ, কে দেওয়া আছে কত দেখো তোমার, এই যে এই ইকুয়েশনটা কি দেওয়া আছে আমার, ইকুয়েশন y = দেওয়া আছে tan sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে তুমি এ কত এখানে 10, তাহলে যদি আমি 10 বসাই, এখানে 10 বসালাম, তাহলে 10 বসালাম, কাটাকাটি করলাম, এখানে কত পাবো পাই বাই 1.5, পাই বাই 1.5। আচ্ছা তাহলে তাহলে সর্বোচ্চ ব্যাগটা তুমি পাচ্ছ কত, পাই বাই 1.5। এখন তুমি খেয়াল করো, এখানে যে অপশনগুলো এগুলো হচ্ছে সবগুলো ফ্র্যাকশন আকারে দেওয়া আছে, তাই না? মাইনাস তো হতে পারবে না। আচ্ছা এখন এই অপশনগুলোর ক্ষেত্রে তোমার হয়তো তোমার হাতে ক্যালকুলেশন করতে প্রবলেম হতে পারে, কিন্তু এক্সামে দেখবা, অ্যাডমিশন এক্সামে, এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, অ্যাডমিশন এক্সামে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে অপশনগুলো হয় ফ্র্যাকশন আকারে দেওয়া আছে অথবা এমনভাবে দেওয়া আছে যেটা তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? সো এই ম্যাথের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 1.5। আচ্ছা 24 নাম্বারটা দেখো, সরল দোলকের সাহায্যে কোনটি নির্ণয় করা যায়, খুবই ইজি। দেখো সরল দোলক, তুমি পৃথিবীর পৃষ্ঠে সরল দোলকের দোলনকাল একরকম হবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা মনে করো পাহাড়ের উচ্চতা নিয়ে গেছে, সেক্ষেত্রে দোলনকাল আরেক রকম হবে। তাহলে এই যে দোলনকালের পরিবর্তনটা ইউজ করে তুমি চাইলে যে পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে পারো, তাহলে আমরা কি বলতে পারি, সরল দোলকের একটা সবচেয়ে বেস্ট ইউজটা হচ্ছে আমাদের একটা যে কোনো একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে 25 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই প্রশ্নটা মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্নটা, জাস্ট বোর্ড কোশ্চেন আকারে দেওয়া আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রিসেন্ট সেশন একটা প্রশ্ন আসছে। খেয়াল করো, জি বনাম টি স্কয়ারের লেখচিত্র কিরূপ হবে, তাহলে তোমার যদি লেখচিত্র আঁকতে হয় ইকুয়েশনটা জানতে হবে আগে, টি ইকুয়াল টু টুয়াইস পাই √l ডিভাইডেড বাই জি, তাহলে টি এর সাথে জি এর রিলেশন করো, তাহলে আমি যদি এই রুট তুলে দেওয়ার জন্য স্কয়ার করে দিলাম একবার, এখানে পাচ্ছি 4 পাই স্কয়ার ইনটু l ডিভাইডেড বাই জি। তো ইজিলি তুমি খেয়াল করো, এই টি স্কয়ারের সাথে আমার জি এর রিলেশনটা কি, তাহলে জি ইজ প্রপোর্শনাল টু 1/t স্কয়ার, পাচ্ছি না ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এই যে মূল বিন্দু আমি সরল রেখা তো জীবনও পাবা না। আবার এই যে দেখো এখানে জি কমাচ্ছ, এই এই ইকুয়েশনটা যদি তুমি খেয়াল করো, আমি যদি এটা প্লট করতে চাই, ধরো আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি টি স্কয়ার নিলাম, এই বরাবর আমি হচ্ছে জি নিলাম, তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি পাই, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই টি স্কয়ার বরাবর কি ওয়াই নিছো, তাহলে এবং এক্স বরাবর জি নিছো, তাহলে এটা আমি জি এর জায়গায় এক্স বসে দিলাম, ইজ প্রপোর্শনাল টু 1/y, তাহলে যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক পাবো, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে কে। এই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, এই ইকুয়েশনটা হচ্ছে একটা অধিবৃত্তের ইকুয়েশন। তোমরা কনিক পড়ছো, কনিকে হয়তো ইকুয়েশনটা অন্যরকম পড়ছো, কিন্তু জেনে রাখো দুইটা চলকের মাল্টিপ্লিকেশন এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। আর তোমার এখানে দেখো অধিবৃত্ত আছে কোথায়, এই যে একটা অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু জেনে রাখো তোমরা, বিশেষত যখন হচ্ছে গ্যাসের সমীকরণের ক্ষেত্রে তোমরা যখন গ্রাফগুলো প্লট করতে যাও, এই ইকুয়েশনটা নিয়ে তোমরা ঝামেলায় পড়ো। এক্স ওয়াই ইকুয়াল টু কে, কোন একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। কোন ধরনের অধিবৃত্ত, এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত। ওকে
ওকে, এই প্রশ্নটা খেয়াল করো। y ইকুয়াল টু a sin ওমেগা t, কণাটির সরণ হলে ত্বরণ এর লেখচিত্র কত হবে? x ইকুয়াল টু দেওয়া আছে a sin ওমেগা t। আমরা একটু আগে বের করছি না স্যার, ত্বরণ সমান কি পাইছি? এই যে ওমেগা স্কয়ার a cos, সরি cos না sin ছিল, sin ওমেগা t। হ্যাঁ, তাহলে দেখো সরণ যা, ত্বরণ কিন্তু তার অপোজিট নেগেটিভ দিকে। তাহলে সরণ দেখো, এ হচ্ছে সরণের সাইন, সাইনের গ্রাফ আমরা কিরকম জানি? সাইনের গ্রাফটা আমরা সবাই জানি এরকম। তাহলে আমি যদি নেগেটিভ সাইন ড্র করতে যাই, জাস্ট নেগেটিভ থেকে শুরু করো তুমি, তাহলে দেখো নেগেটিভ থেকে শুরু করা গ্রাফ কোনটা আছে? একটাই গ্রাফ আছে শুধু, সি নাম্বার অপশনটা, ঠিক আছে? আচ্ছা ভাই দেব, আমি তোমাদেরকে একটা আরেকটা জিনিস ইনফরমেশন বলে রাখি, সেটা হচ্ছে এই যে গ্রাফ রিলেটেড ম্যাথগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট এগুলো খুবই ইজি, জন্য আমি রাখলাম যাতে তুমি কি করবো, কি বলবো, একটা ওয়ার্ম আপ করার জন্য আর কি। এগুলো মেডিকেলের জন্য একেবারে ইম্পর্টেন্ট না, এগুলো মোটামুটি ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কারো যদি খুব পেইন লাগে যে না আমি পড়বো না, তাহলে স্কিপ করতে পারো, ঠিক আছে? ওকে, 27 নাম্বারটা খেয়াল করো। কোন কোন স্পন্দন দেওয়া আছে, স্পন্দনের সমীকরণ দেওয়া আছে 10 sin 6 pi t plus 2 pi, কণাটির কম্পাঙ্ক কত? ওই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন কত? x = a sin ওমেগা t, এর সাথে তুলনা করো, তাহলে x = a sin ওমেগা t প্লাস ডেল্টা, এর সাথে কম্পেয়ার করো। আমাকে কি বের করতে বললো? কম্পাঙ্ক, তাই না? দ্যাট মিন্স f বের করতে বললো। তাহলে ওমেগার জায়গায় আমার কত দেওয়া আছে? 6 pi। তাহলে ওমেগা = 6 pi, ওমেগা সমান সবাই জানো টুয়াইস পাই f, তাহলে ইজ ইকুয়াল টু 6 pi। পাই পাই কেটে দাও, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হার্জ। তাহলে দেখো 3 হার্জ তোমার কোন অপশন আছে? সি নাম্বার অপশন আছে। ওকে, আচ্ছা গুড। নেক্সট কোয়েশ্চেন আসো। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করো। দোলনরত একটি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভর লেখচিত্র নিচের কোনটি? দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ভরের সম্পর্ক খেয়াল করো। তোমরা এই কোয়েশ্চনটা জানো না? স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল F is equal to minus kx, হ্যাঁ সবাই তো জানো, তাই না? আবার F equal to কি? mg is equal to minus kx। তাহলে এই যে x এর সাথে m এর রিলেশনটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে তাদের যদি তুমি গ্রাফ ড্র করো, এই বরাবর তুমি হচ্ছে, তাহলে এখানে আমি পাচ্ছি m is proportional to x। ধরো তুমি এই বরাবর x নিলা, এই বরাবর m নিলা, তাই তো? তাহলে দেখো y বরাবর x, তাহলে এই যে এখানে y বসাও, is proportional to m, m কোন বরাবর? x বরাবর। তাহলে এখানে আমি y ইকুয়াল টু কি পাবো? mx পাবো না? আর y ইকুয়াল টু mx ছোটবেলা থেকে পড়ে আসতেছো কি ধরনের গ্রাফ? মূল বিন্দুগামী সরলরেখা, এই যে বি নাম্বার অপশনটা। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এই প্রশ্নটা একটু খেয়াল করো। আচ্ছা, এটা একটা গ্রাফ রিলেটেড প্রবলেম। তোমরা আমি তোমাদেরকে এটা বলবো না, বাট একটু করে হিন্টস দিব, যদি তোমরা চাও এটা স্কিপ করতে পারো, আর নয়তো পড়তে পারো। তাহলে আমি তোমাদেরকে একটু জিনিস বলে দিই জাস্ট। দশা পার্থক্যের ক্ষেত্রে ও এবং পি বিন্দু, তাই না? তাহলে আগে তুমি ওটা সিলেকশন করো, তারপর পিটা সিলেকশন করো, তাদের মধ্যে দশা পার্থক্য তোমাকে বের করতে বল। এখন দশা পার্থক্য ডিরেক্ট তুমি গ্রাফ দেখে কখনো বের করতে পারবে না, কারণ তুমি গ্রাফ দেখে ডিরেক্ট বের করতে পারবে, সেটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য কত দেখো তো, এতটুকু হচ্ছে একটা ল্যামডা, হ্যাঁ, এরপর এটা হচ্ছে λ/4, সবাই জানো। তাহলে টোটালটা কত পাচ্ছ? ল্যামডা প্লাস λ/4, তাহলে পাচ্ছি 5 λ/4। তাহলে তুমি পথ পেয়ে গেছো, এটা হচ্ছে পথ পার্থক্য পেয়ে গেছো। তো সবাই জানো এটা, যে দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। খুবই কমন একটা ইকুয়েশন। তাহলে আমি যদি বসাই টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য কত পাইছো? 5 λ/4। ল্যামডা কেটে দাও, এখানে 2 কাটো, তাহলে পাচ্ছ কত? 5 পাই ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 5 পাই ডিভাইডেড বাই 2 কোথায় আছে? বি নাম্বার অপশন আছে। ওকে, এই 29 নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? 31 নাম্বারটা আসো। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? তাহলে আমরা কি জানি? t is equal to twice pi root over l/g। তাহলে t এর সাথে l এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি পর্যায়কাল দ্বিগুণ করব, তাহলে l is proportional to কি? t স্কয়ার না? তো পর্যায়কাল যদি তুমি দ্বিগুণ করো, এই যে t যদি 2 গুণ বাড়াও, এই l কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে না? 2 এর স্কয়ার হয়ে যাবে, তাহলে কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। ওকে, 32 নাম্বার প্রশ্নটা আসো। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর দৈর্ঘ্যের সাথে জি এর সম্পর্ক সবাই জানো। দৈর্ঘ্যের সাথে জি এর সম্পর্ক কি? সমানুপাতিক। একটু আগে পড়ে আসলাম তোমাদেরকে প্রশ্নটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসো।
এই প্রশ্নটা খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ জি এবং গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? আমি যখন তোমাদেরকে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ যখন ক্লাস নিছিলাম, একটা জিনিস বলছিলাম, তুমি যদি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকো, তাহলে তোমার কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, কমে 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 একেবারে কেন্দ্রে এসে এটা জিরো হয়ে যায়। আবার যদি আমি ভাইস ভার্সা উল্টাভাবে বলি যে তুমি কেন্দ্র থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছো, তো উপরের দিকে উঠতেছে মানে কি তোমার অভিকর্ষ ত্বরণ ধীরে ধীরে বাড়তেছে, পৃষ্ঠে এসে সর্বোচ্চ হবে, আবার পৃষ্ঠ থেকে যখন উপরের দিকে উঠতে থাকবে আবার কমতে থাকবে। দ্যাট মিনস আমাকে এখানে কি বলছো, অভিকর্ষ ত্বরণ জি এর সাথে এইচ এর সম্পর্কটা কি? তাহলে তুমি যখন এই যে যতই গভীরে যাবা, যতই নিচের দিকে যাবা, অভিকর্ষ ত্বরণ ততই কমতে থাকবে। তাহলে দেখো তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কোনো পরিবর্তন হয় না, তার মানে এই গ্রাফটা হওয়ার প্রশ্নই আসে না। এখানে দেখো এইচ বাড়তেছে, জিও বাড়তেছে, তাও সম্ভব না, এটাও সম্ভব না। একটাই সম্ভব যে তুমি এইচ অর্থাৎ নিচের দিকে যাচ্ছ, জি সাথে সাথে কমতে থাকবে, এই যে এ নাম্বার অপশনটাই। ওকে, এটা যদি আমি তোমাদেরকে এর আগে ডিটেইলস বলছিলাম মহাকর্ষ অভিকর্ষ সাথে, কোশ্চেনটা চলে আসলে একটু রিপিট করে দিলাম। সরল গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ সরণ কত হবে? সর্বোচ্চ সরণ x ইজ ইকুয়াল টু, আমরা কত জানি, এই যে সরল চলিত কণার সবসময় এই জিনিসটা চিন্তা করবা, এটা হচ্ছে তোমার একেবারে মধ্য অবস্থান যেখানে সরণ শূন্য, আর সর্বোচ্চ অবস্থান সরণ হচ্ছে তোমার x ইকুয়াল টু a। এরকম যদি গ্রাফ চিন্তা করো বা একেবারে সরল দোলকটা যদি চিন্তা করো, তাহলে দেখবা তোমার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে একসাথে। তাহলে এখানে x হচ্ছে 0, এখানে হচ্ছে x ইকুয়াল টু a, তাহলে এটা হচ্ছে আমার মধ্যবিন্দু আর এটা হচ্ছে আমার সর্বোচ্চ অবস্থান। তাহলে সর্বোচ্চ অবস্থান আমার সরণ কত? a। এ কোথায় আছে দেখো, সি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, 35 নম্বর প্রশ্নটা দেখো, মহাকাশে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত? খুবই ভালো করে জানো তোমরা, স্যাটেলাইট আমরা নরমালি সেট করে হচ্ছে 3200 থেকে 3600 কিলোমিটার রেঞ্জে। এই কিলোমিটার রেঞ্জে আমরা কেন ইউজ করি? r/2 উচ্চতায়, তাই না? সবাই জানো এটা। এই উচ্চতায় আমাদের স্যাটেলাইট যে পয়েন্টে আমরা সেট করি ওখানে হচ্ছে আমাদের জি এর মানটা 0 থাকে, অর্থাৎ জি হচ্ছে 0। এটা কোথায়? এটা হচ্ছে আমার স্যাটেলাইটে হচ্ছে আমাদের জি হচ্ছে 0। তো জি যদি 0 হয়, ঠিক কথা, ইনফিনিটি। তাহলে দেখো আমার কি বলছে, দোলনকাল কত বলছে। মহাকাশে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত? সরি, দোলনকালটা হবে অসীম। এবং তোমরা আরো একটা জিনিস জেনে রাখো, দোলনকাল অসীম শুধু তা না, কম্পাঙ্ক কিন্তু কত? f ইকুয়াল টু কি জানো তোমরা? f ইকুয়াল টু জানো 1/t, তাহলে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত? 0। তখন কিন্তু কম্পাঙ্ক কিন্তু 0 হার্টজ। এটা দোলকের দোলনকাল বলে না, এটা বলছে কম্পাঙ্ক। কোশ্চেনটা হবে কম্পাঙ্ক কত? তাহলে কম্পাঙ্ক কত? এই যে 0 হার্টজ, সরি এটা না, কম্পাঙ্ক হচ্ছে আমাদের 0 হার্টজ। তাহলে বলে রাখলাম, স্যাটেলাইট বলো পৃথিবীর কেন্দ্রে বলো, দুটো একই জিনিস। এখানে লিখে দিলাম তোমাদের জন্য, পৃথিবীর কেন্দ্র। এই দুটা পয়েন্টে g0, t ইনফিনিটি, f হচ্ছে 0। আচ্ছা, এই তুমি যে কমেন্টটা করছো একটু জেনে রাখো, আমি আরেকটা জিনিস বলতেছি। তুমি এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, তোমরা এটা নিয়ে কনফিউজড হবে না। এটা হচ্ছে পৃথিবী হলে এই পৃষ্ঠে হচ্ছে তোমার জিটা কত? নরমালি 9.8। এর থেকে যতই নিচের দিকে নামবা ততই তোমার জি এর মানটা কমতে থাকবে, যতই নিচের দিকে নাম্বার জি এর মানটা কমতে থাকবে। একেবারে এই যে সেন্টার আসার ফলে, একেবারে পৃথিবীর কেন্দ্রে আসার পরে তোমার জিটা কিন্তু 0। আবার আমি যদি বলি তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতেছো, উপরের দিকে তুমি যতই উঠতে থাকবা ততই জি এর মান কমতে থাকবে। এবং অ্যাপ্রক্সিমেটলি এই যে তোমার r/2 উচ্চতায় গিয়ে, অর্থাৎ 3200 থেকে এই যে 3200 কিলোমিটার রেঞ্জে গিয়ে তুমি এখানে জি পাবা হচ্ছে 0। দ্যাট মিনস পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি উপরের দিকে ওঠো তাও জি কমবে, পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে নামো তাও জি কমবে। ওকে, আর যে প্রশ্ন করছো বুঝতে পারছো কিনা? 36 নাম্বারটা দেখো, সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় কোনটি? এই যে সাম্যাবস্থায় একটু আগে বললাম, এই যে সাম্যাবস্থায় তোমার সরণ তো শূন্য এবং সাম্যাবস্থায় ব্যাকটা কি? এই যে v ইকুয়াল টু ওমেগা এ সর্বোচ্চ। তাহলে সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় কোনটি? ব্যাক। ওকে, 37 নাম্বারটা দেখো, সরল চন্দিত স্পন্দন কোন কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত? সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হইলো, ঠিক আছে? এখন তুমি বলো, সরণের যদি সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হয়, এই সর্বোচ্চ অবস্থান কত? আমি যদি বলি সরল চন্দিত গতির সর্বোচ্চ অবস্থান কোনটা? এই যে এই পয়েন্টটা না সর্বোচ্চ অবস্থান, আর এটা আমি একটা ওয়েভ আকারে দেখাই তোমাদেরকে, সর্বোচ্চ অবস্থান কোনটা? এই যে এটা। তাহলে সর্বোচ্চ অবস্থান যদি এখানে হয়, তো ওর আদি দশায় তো π/2, একেবারে লম্বা অবস্থায় আছে, তাই না? তাহলে ওর সর্বোচ্চ যদি শুরু করে সর্বোচ্চ অবস্থান নিয়ে, তাহলে ওর আদি দশা কত? π/2।
এবং যদি বলে যে সর্বোচ্চ অবস্থান বলে না, যদি বললো সর্বনিম্ন, যদি বলে সর্বনিম্ন, সেক্ষেত্রে কোথা থেকে স্টার্ট করছে? এই যে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, অর্থাৎ এখানে এখানে স্টার্ট করলে এটা তো 0, ঠিক আছে? সো বিষয়টা জেনে রাখো। ওকে, 38 নম্বরটা দেখো, সরল চন্দ্রিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বস্তুটির এত মিটার সরণে ব্যাগ কত। দেখো এটা একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন এবং এটা করার জন্য তোমার অবশ্যই ক্যালকুলেটর লাগবে, এবং আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিব, তোমাদের ম্যাথমেটিক্সটা করার দরকার নেই। ব্যাগ বের করতে বলছে, তাই না? তোমার বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা ব্যাগ ভি ইকুয়াল টু কি জানি? ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো তোমরা এখানে হতাশ হয়ে যাও কিছু জিনিসে। ওমেগা সমান কি 2 পাই এফ ইনটু রুট ওভার এ দেওয়া আছে তোমার হচ্ছে এই যে 0.01 স্কয়ার মাইনাস এক্স দেওয়া আছে তোমার হচ্ছে 0.005, তাহলে 0.005 স্কয়ার। সিম্পল সেন্সে একেবারে একটা সিম্পল সেন্সে একটা কথা বললে, এই যে এফ এবং এক্স যদি তোমাকে দিয়ে দেয়, সাথে একটা ক্যালকুলেটর দিয়ে দিলাম, তুমি ইজিলি করতে পারবা, তাই না? তাহলে এই প্রশ্ন তুমি যদি করার পরে বলো যে ভাই আমি ক্যালকুলেশন পারি না, এটা তো ক্যালকুলেশন করার মতো অবস্থা নাই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো বলবা না যে তুমি পারো না, বলবা হচ্ছে আমি পারি, বাট ভ্যালুগুলো যদি আমাকে এমনভাবে দেওয়া থাকে যে আমি করতে পারবো, ওইভাবে দিলে আমি করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, 39 দেখো, কোন বস্তুর সরণ এক্স দেওয়া আছে, এর বিস্তার কত। দেখো এই ইকুয়েশনটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া থাকতে পারে। এতক্ষণ তোমরা পড়তেছিলা x ইকুয়াল টু a sin ওমেগা টি, এখানে দেখো ইকুয়েশনটা কিভাবে দেওয়া আছে, x ইকুয়াল টু 6 cos ওমেগা টি 6 sin ওমেগা টি, দুইটা ইকুয়েশনের একেবারে কম্বাইন করে দেওয়া আছে। এক্ষেত্রে এরকম যদি থাকে, দেখো আমি যদি একটু সিম্পল ভাবে বলি, এটাকে ধরো তুমি এটার বিস্তার হচ্ছে a1, এটার বিস্তার হচ্ছে তোমার a2, ঠিক আছে? তাহলে বললে এর লব্ধি টোটাল বিস্তারটা কত, তাহলে লব্ধি বিস্তারটা হবে তোমার a ইকুয়াল টু হবে রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। জাস্ট সিম্পল এই ফর্মুলাটা জেনে রাখো, যদি দুইটা ওয়েভ একসাথে সাম করে দেয়, সেক্ষেত্রে তোমার a1 হচ্ছে আমার দেখো কত 6 স্কয়ার প্লাস a2 দেওয়া আছে 8 স্কয়ার, তাহলে 6 স্কয়ার মানে কত 36, 8 স্কয়ার মানে কত 64, যোগ করলে কত রুট 100, 100 কে রুট করলে 10, তাহলে দেখো 10 মিটার তোমার কত দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, 40 নাম্বারটা দেখো, সরল দোল গতি সম্পন্ন কোন বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ কত। গতিশক্তি ই কে সমান আমরা কি জানি? ই কে সমান জানি আমরা হাফ ইনটু কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা কি বললো? সর্বোচ্চ গতিশক্তি বলছে, তাই না? আচ্ছা তোমরা যদি আমাকে একটা জিনিস বলো, সর্বোচ্চ যদি হয়, গতিশক্তি সর্বোচ্চ হবে কোথায়? গতিশক্তির সাথে ব্যাগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে ব্যাগ যেখানে সর্বোচ্চ, গতিশক্তিও সেখানে সর্বোচ্চ। তাহলে তোমার এই যে ব্যাগ সর্বোচ্চ হয় কোন পয়েন্টে? এই যে ব্যাগ সর্বোচ্চ হয় এখানে না, এখানে ব্যাগ ম্যাক্সিমাম। তাহলে এখানে যখন ব্যাক ম্যাক্সিমাম, সরণ কত 0 না, তাহলে আমি যদি এখানে সরণ 0 বসা দিই, তুমি কত পাবে? এখানে হাফ অফ কে স্কয়ার মাইনাস 0, তাহলে পাচ্ছি কত? হাফ কে স্কয়ার। তাহলে দেখো তোমার হাফ কে স্কয়ার কোথায় আছে? একটাও নাই। এখন তুমি কি করবা? এই যে তুমি দেখো কেটা কিন্তু কোনো জায়গায় নেই, আমরা পড়ছি না ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তাহলে কে সমান কত? ওমেগা স্কয়ার এম। জাস্ট কেটা বসাই দেবো এখানে, হাফ অফ ওমেগা স্কয়ার এম স্কয়ার। তাহলে দেখো হাফ অফ ওমেগা স্কয়ার এম স্কয়ার কোথায় আছে? এই যে বি নাম্বার অপশনে দেওয়া আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস বললে কি, এই চ্যাপ্টারে অনেক বেশি ইকুয়েশন, তোমাদের মনে হতে পারে যে ইকুয়েশন অনেক বেশি, আসলে ইকুয়েশন অনেক বেশি না, সবগুলো রিপিটেড ইকুয়েশন। খেয়াল করো, আমি সব জায়গায় ইকুয়েশনটা ইউজ করতেছি, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে এই ডায়াগ্রামটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা যদি কারো ক্লিয়ার না থাকে, এই চ্যাপ্টার তোমার জন্য আসে না কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? সো এই ডায়াগ্রাম তোমাকে ক্লিয়ার থাকাটা ফরজ এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি সরল দোলক গতি সম্পন্ন কণার ভর হচ্ছে এম, ভর দেওয়া আছে এম, কম্পাঙ্ক ওমেগা হলে কোনটি বল ধ্রুবক? তো বল ধ্রুবক হচ্ছে আমরা জানি কে, তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে কে ইকুয়াল টু কত স্যার এখান থেকে? ওমেগা স্কয়ার এম। তাহলে দেখো তোমার ওমেগা স্কয়ার এম কোথায় আছে? সি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 42 নাম্বারটা দেখো, একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে দোলনকাল তুমি 50% বাড়াইছো, এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? তো খেয়াল করো, দোলনকাল যদি 50% বাড়াও, নর্মাল সেন্সের দোলনকাল আছে কত? 100% তো আছে, আরো 50% তুমি বাড়াইছো, দ্যাট মিন্স তুমি কত পার্সেন্ট করছো এটাকে? 150% করে ফেলছো, তাই না? ওকে, সো 150% মানে কত? 1.5। ভালো কথা, তুমি জাস্ট এতটুকু জানো 1.5। তাহলে আমাকে দৈর্ঘ্যের পরিবর্তনটা দেখতে বলছে, তা আমরা কি জানি? টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে টি এর সাথে এল এর সম্পর্কটা কি?
বর্গমূলের সমানুপাতিক, তাহলে বলতে পারি না টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, অর্থাৎ এল ইজ প্রপোর্শনাল টু কি টি স্কোয়ার। তাহলে টিটা কয় গুণ করছো তুমি 1.5 গুণ, এই যে 1.5 গুণ বসে দেবে এখানে। 1.5 কে যদি তুমি স্কোয়ার করো, 1.5 মানে কত 3/2, তাহলে 3/2 কে স্কোয়ার করলে কত 9/4, 9/4 মানে হচ্ছে 2.25। সো 2.25 এর অর্থ কি কত পার্সেন্ট, 225%। তাহলে এই দৈর্ঘ্য নর্মাল সায়েন্সের দৈর্ঘ্য আছে কত 100%, এখন হলো কত পার্সেন্ট 225%, তাহলে বাড়াইছো কতটুকু 125%, তাহলে অ্যান্সার কত তোমার 125%। তাহলে 125% মানে হচ্ছে 1.25, তাহলে দেখো 1.25 তোমার এ নাম্বার অপশন আছে। এবং যদি এখানে 125% থাকে তাও তুমি এটা দেখাবা। ওকে, এইটা হচ্ছে একেবারে শর্টকাট কথা। হ্যাঁ, এই প্রশ্নের জন্য 42 নম্বর প্রশ্নের জন্য, এবং এটা খুবই কমন একটা প্রশ্ন এডমিশনে, মেডিকেল বলো ভার্সিটি বলো অনেক জায়গায় আসছে। সো এই প্রশ্নটা কেউ না বুঝলে বলবা, আমি এটা অবশ্যই রিপিট করবো তোমাদের জন্য। 42 নাম্বারটা স্পেশালি। 43 দেখো, নিচে কোনটি দোলন গতির উদাহরণ, এগুলো তো একেবারে ইজি জিনিস। দোলন গতির উদাহরণ কোনটি, যার একদিকে হচ্ছে একটা সময় যাবে, বাকি সময় হচ্ছে অন্যদিকে যাবে, তাই না? তাহলে সেই ধরনের ঘড়ি কাটা তো একদমই না। পদ্ধতি পাকার গতি, এটা ঘূর্ণন গতি, এটাও হবে না। সূর্য চারদিকে এটাও ঘূর্ণন, দ্যাট মিনস আছে একটাই সূর্যশলাকের গতি। ওকে, 44 নাম্বারটা দেখো, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত? তাহলে দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি দেখছি আমরা, টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। তাহলে দৈর্ঘ্য 4 গুণ বাড়াইছে, এই যে √4, তাহলে এটা কত 2 গুণ হবে, তাহলে দ্বিগুণ হবে। এটা মেডিকেলের প্রশ্ন 15-16 সেশনের। 45 নম্বরটা দেখো, কোন সরল সঞ্চিত স্পন্দনত কণার বিস্তার দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ত্বরণ সর্বনিম্ন হবে। সেম জিনিস, এই গ্রাফটাই তোমাকে জানতে হবে। এখানে হচ্ছে x = 0, এই পয়েন্টটা হচ্ছে x = a, এখানে v = হচ্ছে ওমেগা a, a = হচ্ছে 0, এখানে হচ্ছে v = 0, a হচ্ছে -ω² a। তাহলে এই তিনটা জিনিস তোমাকে বুঝে মনে রাখতে হবে। আমি একদম শুরুতে ক্লাস যখন শুরু করছি তখন এগুলো একদম বুঝাই লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, একেবারে বুঝাই লিখে দিচ্ছি, একটু দেখবা। তাহলে এখানে তুমি খেয়াল করো, তোমাকে কি বলছে, ত্বরণ সর্বনিম্ন হয় কোথায়, দেখো ত্বরণ সর্বনিম্ন এই যে 0 কোথায়, x = 0, তাই না? তাহলে x = 0 কোথায়, এই যে ডি নাম্বার অপশনে। ওকে স্যার, ওকে, এই প্রশ্নটা স্কিপ করবা তোমরা, এটা করার দরকার নেই, জাস্ট রাখলাম। তোমরা হয়তো অনুশীলনী যখন প্রশ্ন সলভ করতে যাবে তখন দেখবা হয়তো হতাশ হয়ে যাবে যে স্যার এটা করেনি কেন। কেন এটা করার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে। সো এই প্রশ্ন আমরা করব না, এমন না যে পারবা না তা না, ঠিক আছে? ওকে, 47 নাম্বারটা দেখো, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, তাহলে পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা নির্ণয় করো। তো এটা করার জন্য তুমি খুব বেশি একটা এক্সপার্ট হওয়ার দরকার নেই। কেন বলতেছে খেয়াল করো, তোমার কয় জায়গায় বলছো, একটা বলছে পাহাড়ের উচ্চতায় আর একটা বললো খনির গভীরতায়, তাই তো? তাহলে তুমি পাহাড়ের উচ্চতার জন্য জি কত জানো, G' = G × R/R + H², তাই তো? আর খনির গভীরতায় G' = G × 1 - H/R। ভালো কথা। তাহলে এখানে বললো তোমাকে এদের মধ্যে সরল দোলকের দোলনকালটা সমান। তাহলে আমরা সরল দোলকের দোলনকালের সাথে টি ইজ প্রপোর্শনাল টু কি জানি, 1/√G, এটা তো সবাই জানো। তাহলে 1/√G যদি হয়, আমি যদি দুইটা দোলনকালের অনুপাতটা বের করি, এই যে T1 / T2 যদি বের করি, এখানে কত হবে, √G2 / √G1। তাহলে এটা যদি ছোট করে যদি ক্যালকুলেশন করো, এখানে কত পাবা, G2 সমান তুমি খেয়াল করো, এই যে G তো চলে যাবে, থাকবে কত R + H, R/R + H, আর এখানে থাকবে 1 - H/R। ওকে, আচ্ছা, এটাও আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে এটা তো উচ্চতার জন্য সূত্র। ওকে, তাহলে উচ্চতার জন্য যদি G × R/R + H হয়, এটার জন্য আমরা আরেকটা মডিফাইড ফর্মুলা জানি, এটা হচ্ছে G × 1 - 2H/R, ঠিক আছে? তাহলে এই দুটো তোমরা বসালে তোমরা এখান থেকে কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে এখানে √1 - H/R, এখানে পাবা √1 - 2H/R। এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবো 1:2, ঠিক আছে? তবে এই প্রশ্নটা আমি বলবো, এটা যদি কোয়েটের একটা প্রশ্ন, তোমাদের মেডিকেল বা ভার্সিটির কোনো জায়গায় আসে নাই। তো এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা ডিরেক্ট মনে রাখতে পারো, সেটা হচ্ছে খনির গভীরতায় এবং খনির উচ্চতায় অনুপাতটা হচ্ছে আমাদের, এবং অবশ্যই উচ্চতা, এই যে H এবং হচ্ছে D, এই দুটার গভীরতার জন্য অনুপাতটা হচ্ছে আমাদের 1:2। ওকে, পরের প্রশ্নটা দেখো,
48 নাম্বার, এল দৈর্ঘ্য কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত? যদিও এটা আমরা ইয়াতে করেছিলাম কাজ ক্ষমতা শক্তিতে, তারপর আমি বলে দিচ্ছি। দেখো একটা স্প্রিং আছে, এই হচ্ছে আমার স্প্রিং, এটাকে আমি 4 টুকরা করলাম এবং সমানভাবে, অর্থাৎ এই যে দেখো 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, এই যে 4 টুকরা, সবগুলো সমান করে। তাহলে সিম্পল সেন্সের কথা হচ্ছে যদি সম্পূর্ণটা যদি কে হয়, এই সম্পূর্ণ স্প্রিং ধ্রুবকটা কে, কয় ভাগ করছো? 4 ভাগ, তাহলে প্রত্যেকটা 4 কে করে। এখন যদি বলি না 3 ভাগ করছো, তাহলে প্রত্যেকটা 3 কে করে, 3 কে 3 কে 3 কে এইভাবে। তাহলে দেখো এখন তোমার প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কত হবে? 4 কে। ওকে, 49 নাম্বারটা দেখো, একটি তরঙ্গের বেগ দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, দৈর্ঘ্য কত? এই যে বি দেওয়া আছে আমাদেরকে, পর্যায়কাল টি দেওয়া আছে, এই তরঙ্গের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে কি? যেহেতু ল্যামডা বের করতে বলছো তোমাকে, তো আমরা কি জানি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, তাই তো? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? ভি ডিভাইডেড বাই এফ। এখন তোমার দেওয়া আছে টি, টি দেওয়া আছে 0.2, এফ ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই টি, তাহলে 1 বাই 0.2, 1 বাই 0.2 মানে কত? 5। তাহলে এখানে কত পাচ্ছ তুমি? এফ ইকুয়াল টু পাচ্ছ 5, ভি দেওয়া আছে তোমার 31, তাহলে 5 ডিভাইডেড বাই এটা 31 দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে এখানে 6.25 মিটার। তাহলে দেখো 6.25 তোমার কোথাও নেই অপশন, সো দেয়ার ইজ নো কারেক্ট আনসার। এর না হবে নো কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ আমরা ক্লাস আর বেশিক্ষণ নিব না। এই হচ্ছে আরেকটা লেকচার, আরেকটা রাইটারের বুকসের কিছু প্রশ্ন আছে, এগুলো অনেকগুলো ম্যাক্সিমাম রিপিটেড প্রশ্ন হবে। সো আর একটু ধৈর্য ধরো, 15-20 মিনিট আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা খেয়াল করো, চিত্রে অ্যাম্বরের বস্তুটি টেনে ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক, সব পারবা, কিন্তু একটা পয়েন্টে ঝামেলা করবা, দুটো স্প্রিং এখানে, এই দুটো স্প্রিং শ্রেণীতে নাকি সমান্তরালে, এই জিনিসটা তোমাকে বুঝতেই হবে। দেখো নর্মাল তোমাদের বিষয়টা বুঝে কি, এইভাবে থাকলে তুমি মনে করো যে দুটো শ্রেণীতে, হ্যাঁ এটা সত্য, আবার এইভাবে থাকলে আমরা বুঝি হচ্ছে এটা সমান্তরাল দেওয়া আছে। এখন যদি এইভাবে থাকে, হ্যাঁ এটাও কিন্তু সমান্তরাল দেওয়া আছে, এটাও কিন্তু সমান্তরাল, তাহলে এই কেসটাও হচ্ছে একদম স্পেশাল কেস, সমান্তরাল। সেক্ষেত্রে আমরা জানি সমান্তরাল থাকলে দুটো স্প্রিং ধ্রুবক হচ্ছে যোগফল হয়ে যায়, তাহলে k1 প্লাস k2। তাহলে তোমার দেখো আমাদেরকে কি বললো? স্পন্দনের কম্পাঙ্ক, তাহলে এফ ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের আমি এটা একটু একটু লিখি, ওকে, তাহলে আমরা এখান থেকে জানি ওমেগা ইকুয়াল টু √k/m, তাহলে ওমেগা সমান কি জানি? টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই বাই টি, যেহেতু টি এর কথা বলা নেই, এফ এর কথা বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি টুয়াইস পাই এফ ইজ ইকুয়াল টু √। দেখো টোটাল কে কত? k1 প্লাস k2 ডিভাইডেড বাই m, তাহলে এফ ইকুয়াল টু কত পাবা? এফ ইকুয়াল টু পাবা 1 বাই টুয়াইস পাই √k1 প্লাস k2 ডিভাইডেড বাই m। কোন অপশন আছে দেখো তোমার? 1 বাই টুয়াইস পাই √k1 ডিভাইডেড বাই k2 দেওয়া আছে, এই যে ডি নাম্বার অপশনটা। ওকে, ওকে, আমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বইয়ের কিছু প্রশ্ন দেখবো, ম্যাক্সিমাম প্রশ্ন এখানে রিপিট হচ্ছে। সো এইটাতে তোমার খুব বেশি একটা প্যারা হবে না, কারণ একটা বই রাইটারের বই সলভ করে ফেলছো, তো বাকি রাইটার দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। সো একটু সাথে থাকো, আমরা দেখি পরের প্রশ্নগুলো একটু দেখি। কোন বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তাকে কি বলে? একদম জাস্ট ডেফিনেশন মূলক প্রশ্ন, তাকে বলা হয় কালিক পর্যাবৃত্তি, অর্থাৎ একই দিক থেকে একইভাবে বারবার অতিক্রম করবে। হ্যাঁ তুমি মনে করো 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর কিন্তু আবার ঘুরে আসবে, তাই না? 16 ডিসেম্বর চলে গেল, আবার ঘুরে আসবে, তাহলে এটা হচ্ছে একটা কালিক পর্যাবৃত্তি, ঠিক আছে? 2 নম্বর, প্রতি 1 বছর পর পর আমাদের জাতীয় দিবস 16 ডিসেম্বর, ও এটা আমি বলে ফেলছি 16 ডিসেম্বর আসে, এটা কি ধরনের পর্যাবৃত্তিক উদাহরণ? এটা হচ্ছে কালিক পর্যাবৃত্তিক উদাহরণ। ওকে, 3 নম্বরটা দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোন ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের কি সম্পর্ক? তাহলে ত্বরণ সমান আমরা জানি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে এক্স এর সাথে আমার ত্বরণের সম্পর্ক কি? এই যে সমানুপাতিক সম্পর্ক। ওকে, 4 নম্বর দেখো, সরল চলিত গতি সম্পন্ন কোন ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক? সেম প্রশ্ন, ত্বরণ কার সমানুপাতিক? সরণের সমানুপাতিক। ওকে, 5 নম্বর দেখো, নিচের কোনটি দোলন গতির উদাহরণ? দোলন গতির একটু আগে বলছি আমরা, ঘড়ির কাঁটাতে দোলন গতি না,
এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, এরপর বৈদ্যুতিক পাকার গতি, এটা ঘূর্ণন গতি, সূর্যের চারদিকে এটা ঘূর্ণন গতি, আমার আছে হচ্ছে একটা সূর্যশলাকার গতি, একটা হচ্ছে দোলন গতির উদাহরণ। 6 নাম্বারটা দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার অন্তরক সমীকরণ। আমরা একটু আগে বলছি এটা, আমরা অন্তরক সমীকরণ ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কি জানি, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু 1 আছে, তাহলে তোমার আছে 4, তাহলে 4 দ্বারা ডিভাইড করে দাও। 4 দ্বারা ডিভাইড করলে কি পাবা, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 25 এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে কম্পেয়ার করো, এখন দেখো ওমেগা স্কোয়ার জায়গায় কত দেওয়া আছে 25, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25, ওমেগা ইকুয়াল টু 5, তাহলে 5 কোথায় আছে, সি নাম্বার অপশনে। সরল চলন্ত গতির সাধারণ সমীকরণ কোনটি, এই যে y ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস ডেল্টা, এটাও সঠিক। তোমরা শুধু এমন জেনে রাখিও না যে y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা সরল দোলন গতির সমীকরণ, তা না, এটাও কিন্তু সরল দোলন গতির সমীকরণ, a cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে দেখো কোথায় আছে তোমার, এটা তো না, এটা তো ভুল, এটাও ভুল দেওয়া আছে, এটাও ভুল দেওয়া আছে, তাহলে একটাই আছে, সি নাম্বার অপশনটা। ওকে, পরের প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্ন। এই 8 নম্বর প্রশ্নগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে অ্যান্সার কত। হ্যাঁ, খুব বেশি এটা পেইন নিতে হবে না। একটি সরল চলন্ত কণার বিস্তার দেওয়া আছে 0.5, দেখো প্রত্যেকটার বিস্তার কত দেওয়া আছে, 0.5 এ দেওয়া আছে। ওকে, তাহলে বিস্তার দিয়ে বুঝতে পারলাম না। পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড, সো পর্যায়কাল যদি 4 হয়, এই যে টি দেওয়া আছে, তাহলে ওমেগা কত, টুয়াইস পাই বাই 4 না, তাহলে 2 কেটে দাও, তাহলে কত পাবো, পাই বাই 2। তাহলে তুমি দেখো পাই বাই 2 কত কত আছে তোমার, এটাও পাই বাই 2, এটা পাই বাই 4, তার মানে এটা অ্যান্সার হবেই না। এটাও পাই বাই 4, এটা হবে না, এটাও পাই বাই 2, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে কোনটা হবে তুমি খেয়াল করো। আদি দশা কত বলছে তোমাকে, আদি দশা বলছে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত, পাই বাই 6, তাহলে দেখো পাই বাই 6 দুইটাতেই আছে, সো অ্যান্সার দুইটাই, অ্যান্সার দুইটাই। ওকে, 9 নম্বর প্রশ্নে আসো। সরল সঞ্চিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস। খেয়াল করো, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস। সবাই এটা তো এতটুকু জানো অন্তত, সাইন এবং কস এর মধ্যে ডিফারেন্সটা কত, 90 ডিগ্রি না। এই যে সাইন 90 প্লাস থিটা মানে কি কস থিটা, দ্যাট মিন্স তাদের মধ্যে দশার পার্থক্য কত, 90 ডিগ্রি। ওকে, এই প্রশ্নটা বলছিলাম না, তোমরা দেখতেছো যে x ইকুয়াল টু 6 cos ওমেগা t 8 sin ওমেগা t, এটা a1, এটা হচ্ছে a2, তাহলে আমরা লব দিয়ে কত পাবো, a পাবো হচ্ছে রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। তাহলে a1 কত 6 আর এটা 8, দুটোকে স্কয়ার করো, তাহলে রুট 100 পাবা, রুট 100, রুট 100 মানে হচ্ছে 10, তাহলে 10 মিটার তোমার কত দেওয়া আছে, বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, তোমরা কি বুঝতেছো যারা ক্লাস করতেছো, কষ্ট হচ্ছে বুঝতে? ওকে, 11 নম্বরটা দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার অন্তরক সমীকরণ দেওয়া আছে। এই প্রশ্ন তোমরা করবে, এটা আমি করবো না, এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, জাস্ট ইজি একটা প্রশ্ন। 12 নম্বরটা দেখো, সরল সঞ্চিত স্পন্দন গতির ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক কি। এই যে ত্বরণ এ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, দেখো বিপরীত কিন্তু একটা মাইনাস আছে আগে, দ্যাট মিন্স ত্বরণ যেদিকে সরণ তার উল্টা দিকে, দ্যাট মিন্স এটা হচ্ছে বিপরীতমুখী। ওকে, 15 নাম্বারটা দেখো, একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কম্পাঙ্ক এর বল ধ্রুবকের কিভাবে সম্পর্কিত। কম্পাঙ্ক হচ্ছে এফ, বল ধ্রুবক হচ্ছে কে। তাহলে কি জানো তুমি, ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, আবার ওমেগা সমান কি 2 পাই এফ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার কে বাই এম। তাহলে দেখো এই যে কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্ক কি, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু রুট কে, তাহলে বর্গমূলের সমানুপাতিক, এই যে বি নাম্বার অপশন, বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। 16 নম্বর দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ আমরা কত জানি, ভি ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমেগা এ। তাহলে দেখো তোমার ওমেগা এ কোথায় আছে, সি নাম্বার অপশনটাতে আছে, ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ওমেগা এ। 17 নম্বরটা আসো, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার ত্বরণ কত, ত্বরণ কত জানি আমরা, ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স আমাদের বি নাম্বার অপশনে। ওকে, 18 নম্বরটা দেখো, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার গতির সমীকরণ দেওয়া আছে। আমি সমীকরণটা একটু লিখি, x ইকুয়াল টু 10 sin 6 পাই টি প্লাস 3 পাই। ওকে, আমাকে কি বলছে, এটা কম্পাঙ্ক, তাহলে এর ওমেগা সমান কত, ওমেগা সমান যে 6 পাই, ফান্ডামেন্টাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, তাহলে কম্পাঙ্ক আমাকে সমাধান আমরা হচ্ছে 2 পাই f ইজ ইকুয়াল টু 6 পাই, পাই পাই ক্যান্সেল করে দাও, f ইকুয়াল টু কত পাবা, 3 হার্জ। ওকে, 3 হার্জ কোথায় আসছে, বি নাম্বার অপশনে। 19 নম্বর,
সরলচন্দ্রিত স্পন্দন একটি কণার পর্যায়কাল 20 সেকেন্ড, কৌণিক কম্পাঙ্ক কত? পর্যায়কাল টি দেওয়া আছে, তো ওমেগা সমান কি টুয়াইস পাই বাই টি, তাহলে টুয়াইস পাই বাই টি কত 20, দ্যাট মিন্স পাই বাই 10, পাই বাই 10 কত দেওয়া আছে তোমার? বি নাম্বার অপশন। ওকে, এখন আমি ফার্স্ট বলতেছি খুব, কারণ হচ্ছে খুব বেশি রিপিটেড প্রশ্ন, খুব দ্রুত বলে যাচ্ছি। যদি তোমরা ধরতে না পারো আমাকে বলবা যে ভাইয়া এটা আপনি খুব দ্রুত বলতেছেন, আর একটু স্লোলি বলেন, তাহলে স্লোলি বলবো। 20 নাম্বার, একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হলে কম্পাঙ্ক কত? টি দেওয়া আছে, তোমাকে এফ বার করতে বলছে, তাহলে এফ ইকুয়াল টু কি জানি 1 বাই টি, তাহলে 1 বাই 0. সরি 1 বাই 2, 1 বাই 2 মানে কত? 0.5, তাহলে 0.5 ফার্স্ট কোথায় দেওয়া আছে? সি নাম্বার অপশনে দেওয়া আছে। সরলচন্দ্রিত গতিসম্পন্ন কণার দোলনকাল দেওয়া আছে, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক, তাহলে এ সমান আমরা কি জানি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেখানে দোলনকাল টি দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে টি যদি দেওয়া থাকে তো ওমেগা সমান আমি কি পাবো? টুয়াইস পাই বাই টি, তাহলে এখানে বসাই দেবো এটা মাইনাস টুয়াইস পাই বাই 10 হোল স্কয়ার ইন্টু এক্স। তাহলে দেখো কোন অপশন আছে তোমার? মাইনাস টুয়াইস পাই বাই 10 হোল স্কয়ার ইন্টু এক্স, এটা দেওয়া আছে হচ্ছে সি নাম্বার অপশনে। ওকে, 26 নাম্বার দেখো 24, সরল চন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে। স্যার এই ম্যাক্সিমাম প্রশ্নে আপনাদের এগুলি আসবে, আমি এই জন্য বলছি আপনাদেরকে একেবারে এই শুরুর দিকে বলে দিছি এগুলো। এই এক্স ইকুয়াল টু 0 অবস্থানে তোমার কি হবে? এক্স ইকুয়াল টু এ অবস্থানে কি হবে? আমি বারবার বলতেছি এটা, এই চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে এখানে এ পাবা তুমি 0, বি পাবা হচ্ছে ওমেগা এ, অর্থাৎ এটা ম্যাক্সিমাম। আর এখানে এক্স ইকুয়াল টু এ হলে এ পাবা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ, ক্যাপিটাল এ দাও, আর ভি পাবা হচ্ছে 0। তাহলে গতিপথের মধ্য অবস্থানে দেখতে পাচ্ছি এই যে মধ্য অবস্থান হচ্ছে এটা, মধ্য অবস্থানে ব্যাক কিন্তু সর্বোচ্চ, তাহলে এটা তো হবেই না, এটাও হবে না, আর ব্যাক সর্বাধিক। ওকে ঠিক আছে, এরপরে বলছে কি সরণ কিন্তু শূন্য, তাহলে দেখো সরণ সবচেয়ে কম, এই যে সরণ হচ্ছে সর্বনিম্ন, তাহলে ডি নাম্বার অপশনটা। নেক্সট কোয়েশ্চন 25 নম্বর, সরলচন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কোনটি? তাহলে ত্বরণের সমীকরণ আমরা কি পড়ে আসছে স্যার? ত্বরণের সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা হলে v ইকুয়াল টু এখান থেকে পাইছি আমরা ওমেগা a cos, তোমরা এগুলো লিখে রাখতে পারো, ওমেগা টি প্লাস ডেল্টা, এবং ত্বরণ সমান আমরা পাইছি মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা টি। তাহলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার sin ওমেগা টি কত দেওয়া আছে? এটা তো নাই, এটাও নেই, এটাও নেই, এটা, বাট এখানে একটা মাইনাস আসবে, এটা আনসার, এখানে একটা মাইনাস আসবে। সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ সরণ কত? তো সর্বোচ্চ সরণ এই যে এই সর্বোচ্চ সরণটা কত? এই সর্বোচ্চ সরণ তো এ, তাই না? তাহলে সর্বোচ্চ সরণ হচ্ছে আমাদের এ। ওকে নেক্সট, সরল দোলকের বিস্তার দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে, এবং সরণ কত বলছে দেখো, এই যে x ইকুয়াল টু বললো আমাকে a ডিভাইডেড বাই 2, টি হচ্ছে সময়, আমাকে বললো সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম। সো বলেন তো স্যার ভি ম্যাক্সিমাম সমান আমরা কি জানি? ভি ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের ওমেগা এ, এই যে দেখো এই ভি ম্যাক্সিমাম ওমেগা এ, তাহলে ভি ম্যাক্সিমাম যদি ওমেগা এ হয়, আমাকে সর্বোচ্চ বেগ ভি বের করতে বললো, তাহলে ওমেগা সমান আমরা কি জানি? টুয়াইস পাই বাই টি ইন্টু এ। তাহলে দেখো টুয়াইস পাই বাই এ ইন্টু টি কোথায় আছে? যে বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, উদ্দীপকে সময়কাল কত? টি, এটা কত সেকেন্ড বললো তোমাকে? সরণ কোথায় বলছে? এ বাই 2 বলছে না, বিস্তার অর্ধেক পয়েন্টে, তাই তো? অর্থাৎ সময় টি কত, তাই না? সরণ যদি বিস্তারের অর্ধেক হয়, সময় লাগবে আমাদের। ওকে, তাহলে আমি যদি এখানে একটু চিন্তা করি, টাইমটা কত সেকেন্ড? বিস্তারের অর্ধেক সরণটা, তাই তো? বিস্তার মানে যে সর্বোচ্চ পয়েন্টটা, একটু বুঝার চেষ্টা করো। তাহলে এ হচ্ছে তোমার সর্বোচ্চ পয়েন্ট, এই যেটা, এবং সরণ বলছে এটার অর্ধেক, অর্থাৎ এই পয়েন্টে, তাই না? তাহলে এতটুকুর মধ্যে টাইমটা কত? এতটুকুর মধ্যে টাইমটা হচ্ছে, আমরা সম্পূর্ণ টাইমটা জানি হচ্ছে টি, এর অর্ধেক হচ্ছে আমাদের টি বাই 2, এর অর্ধেক হচ্ছে আমাদের টি বাই 4। দ্যাট মিনস যখনই সরণ সর্বোচ্চ মানের অর্ধেক, এই যে এই পয়েন্টে, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এর অর্ধেক সময়ের, তাহলে এই যদি সর্বোচ্চ হয় এর অর্ধেক কোনটা? এই যে এটা না, এই যে এতটুকু,
তাহলে এতটুকু যদি t/4 হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তোমরা হয়তো ধরতে পারতেছো না। এতটুকু যদি আমার t/4 হয়, এতটুকু যদি t/4 হয়, এতটুকু কত t/8 না? দ্যাট মিনস আমি ফিগারটা আরেকবার ড্র করি, একটু ভালো করে খেয়াল করো। এই হচ্ছে আমার এ, তাই তো? এই সম্পূর্ণটা হচ্ছে আমার এ। তো এটার অর্ধেক কত? এই যে অর্ধেক এতটুকু, আর এতটুকু টাইমটা কত আমার? এতটুকু টাইমটা হচ্ছে t/2, অর্ধেক সময়। দ্যাট মিনস এতটুকু কত? t/4। তাহলে এতটুকু যদি t/4 হয়, এই অপশন, এই টাইমটা কত? t/8। তাহলে আমার টাইম কত? t/8 সেকেন্ড। খুবই পিকুলিয়ার একটা প্রশ্ন, একটু ডিফারেন্ট, একটু খেয়াল করবা ভালো করে, না বুঝলে বলবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসো। সরলচন্দ্রিত গতির ক্ষেত্রে আমাদের কিছু কোয়েশ্চেন করলো এখানে। y ইকুয়াল টু বলতেছে, y ইকুয়াল টু আমার 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, পর্যায়কাল t বললো 30 সেকেন্ড, আদি সরণ অর্থাৎ x বললো হচ্ছে আমার সরি y বললো হচ্ছে আমার 5 সেন্টিমিটার। তাহলে দোলকটির কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা, ওমেগার সমান আমরা কি জানি? ওমেগার সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি। তাহলে টুয়াইস পাই বাই টি দেওয়া আছে আমার কত? 30 সেকেন্ড। বসাও এখানে, তাহলে কত পাবো? পাই বাই 15। পাই বাই 15 কত দেওয়া আছে? ডি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চন আসলে 30 নাম্বার। সমীকরণ দ্বারা বর্ণিত সরল দোলকের সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল টু কি জানি আমরা? ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে ওমেগা দেওয়া আছে কত? ওমেগা দেওয়া আছে হচ্ছে আমাদের পাই বাই 15। একই কথা আগের মতোই, জাস্ট নরমাল ক্যালকুলেশন করো। পাই বাই 15 দেওয়া আছে হচ্ছে আমাদের ইনটু এ, এ দেওয়া আছে হচ্ছে আমাদের 10। জাস্ট এটা মান ক্যালকুলেশন করো, তোমার যেটা আসে এটা তুমি জাস্ট এটা বুঝে রাখো। তোমার অ্যান্সার হচ্ছে পাই বাই 15 ইনটু 10। 31 দেখি। সরল ছন্দিত স্পন্দনত কোন বস্তুর সরণ এবং ব্যাকের মধ্যে দশা কত? এই যে সরণ হচ্ছে x, এ সাইন ওমেগা টি, আর ব্যাক ভি হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে এখানে তুমি কি পাবা? ওমেগা এ কস, তাই না? তাহলে এক্স এর ক্ষেত্রে, সরণের ক্ষেত্রে পাচ্ছি সাইন, ব্যাকের ক্ষেত্রে পাচ্ছি কস। তাহলে সাইন এবং কস এর মধ্যবর্তী দশাটা কত? পাই বাই 2 না? হ্যাঁ, ওকে। নেক্সট 32টা দেখো। কোন কম্পাঙ্কের সরল তরঙ্গতি ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, এটা এর সাথে কোনটি সম্পর্কিত? কোনটি সম্পর্কিত? এই প্রশ্নটা একটু দেখো। কোন কম্পাঙ্কের সরল তরঙ্গতি ত্বরণ হচ্ছে এ, সরণ হচ্ছে এক্স, এর সম্পর্কটি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স সমীকরণের সাথে সম্পর্ক। আচ্ছা, এই প্রশ্নটা মেবি একটু ইনকমপ্লিট, তোমাদের ডিটেলস সম্পূর্ণ প্রশ্নটা নাই এখানে, ঠিক আছে? এই প্রশ্নটা একটু তোমরা একটু বুকসে দেখবা, এখানে সম্পূর্ণ কথাটা আসে নাই, একটু বইয়ে দেখবা একটু কি দেওয়া আছে প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটাই দেওয়া নাই, জাস্ট ডাটাটা দেওয়া আছে, প্রশ্ন কি করছে সেটাই দেওয়া নাই, আর একটু দেখে নিবা। আচ্ছা, এই প্রশ্নগুলো আসো, এখানে আসো। পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটি? তাহলে পর্যায়কাল টি, বল ধ্রুবক হচ্ছে তোমার কে। তাহলে আমরা কি জানি? টি ইজ ইকুয়াল টু টি ইকুয়াল টু হচ্ছে আমরা জানি হচ্ছে কি 1 বাই টুয়াইস, সরি 1 বাই টুয়াইস বলি, টি ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তাহলে দেখো টি এর সাথে তোমার কে সম্পর্কটা কি? টি এর সাথে তোমার কে সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? নেক্সট 36 নম্বরটা দেখো। সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ দেওয়া আছে, y ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 sin 12t মাইনাস পাই বাই 6। আমাকে কি বের করতে বলছে? দশা ধ্রুবকের একক রেডিয়ান, বস্তুর সর্বোচ্চ দ্রুতি কত? তো সর্বোচ্চ দ্রুতি আমরা v ইকুয়াল টু কি জানি? ওমেগা এ। তুমি দেখো তোমার ওমেগা দেওয়া আছে কত? 12। ওকে, গুড। এ দেওয়া আছে কত? 10। তাহলে 120। 120 কোথায় আছে দেখো? 120 দেওয়া আছে তোমার ডি নাম্বার অপশনটাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসো। টি ইকুয়াল টু 0 সময়ে সরল দোলন গতি সম্পন্ন কণার দশাকে কি বলে? এই যে আদি দশা বলে, একদম স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করছ না, এটা হচ্ছে তোমার আদি দশা, এটা হচ্ছে আদি দশা। সরল দোলকের গতির ব্যাগের সমীকরণ কোনটি? ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো ভি ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে এ নাম্বার অপশনে। 39 নম্বরটা দেখো। সর্বোচ্চ বেগ, তাহলে সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল টু কি জানি আমরা? ওমেগা এ। তাহলে এখান থেকে দেখো ওমেগা দেওয়া আছে কত? 12। ওকে, এ দেওয়া আছে কত? 10। তাহলে 12 ইনটু 10 120। 120 কত আছে আমাদের? বি নাম্বার অপশনটাতে দেওয়া আছে।
ওকে নেক্সট 40 নম্বর প্রশ্নটা দেখো, সরল সন্ধিত স্পন্দনের গতির কণার পাশাপাশি সর্বোচ্চ অবস্থান ম্যাক্সিমাম এবং সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত? এই যে এই পয়েন্টের কথা তোমাকে বলতেছে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন অবস্থান x = 0, আর এখানে হচ্ছে আমার x = a। তো আমি তো তোমাদেরকে বলছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানের মধ্যবর্তী দশা পার্থক্যটা হচ্ছে আমাদের π/2 অর্থাৎ 90 ডিগ্রি। একদম ডিরেক্ট মনে রাখবা, অনেকবার রিপিটেড প্রশ্ন, এটা মেডিকেল বলো ইউনিভার্সিটি বলো অনেক জায়গায় আসছে। ওকে, এই প্রশ্ন দেখো, সরল দোলন গতি সম্পন্ন কণার সরণ দেওয়া আছে, পর্যায়কাল টি বের করতে বলছে, তাই না? তাহলে আমরা যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে দেখো, এখানে ওমেগা সমান দেওয়া আছে 4π, তাহলে ওমেগা পাচ্ছি 4π, তাহলে আমরা ওমেগা সমান কি জানি, টুয়াইস π/t ইজ ইকুয়াল টু টুয়াইস π, তাহলে টুয়াইস π ক্যান্সেল, টি ইকুয়াল টু পাচ্ছি 1 সেকেন্ড। দেখো 1 সেকেন্ড কোথায় আছে, একটা অপশনে দেওয়া নাই, সো দেয়ার ইজ নো কারেক্ট আনসার। সো এটা 4π, আমি একটু ভুল করলাম, এটা 4π, দ্যাট মিন্স এটা হচ্ছে 1/2, তাহলে 0.5, তাহলে 0.5 সেকেন্ড দেওয়া আছে আমাদের ডি নাম্বার অপশনে। ওকে ওকে, এই প্রশ্নটা একটু খেয়াল করা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা 20-21 সেশনের একটা প্রশ্ন, এটা কি লেখা আছে জানি না, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে এই প্রশ্নটা। সাম্যাবস্থান থেকে একটি সরল দোলক গতিসম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, অর্থাৎ ভিটা তোমার ভি ম্যাক্সিমামের অর্ধেক, এই কথাটাই বলছে তোমাকে। তাহলে v = v maximum divided by 2। এখন এই জিনিস যদি তুমি করতে যাও, তোমাকে অর্থাৎ কি পরিমাণ সরণ অর্থাৎ x বের করতে বলছে, তাই না? তা আমরা নরমাল v কত জানি, নরমাল v হচ্ছে ওমেগা * √a² - x², এবং v ম্যাক্সিমাম আমরা কত জানি, v ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ওমেগা a। সব কিছু যদি বসাই আমি, খেয়াল করো তো, ওমেগা * √a² - x² ইজ ইকুয়াল টু ওমেগা a ডিভাইডেড বাই 2। এই ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে যাবে, দুই পাশে স্কয়ার করে দাও, তাহলে কত পাবে এখানে, a² - x² ইকুয়াল টু a²/2। এখান থেকে আমরা যদি x² নিই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে a² অর্ধেক। আচ্ছা, এটা যদি স্কয়ার করে দিই, এটা তো 4 হয়ে যাবে, তাই না? আমি একটু করে ভুল করলাম, এটা 4, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 3a² ডিভাইডেড বাই 4। তাহলে x = পাচ্ছি কত, দেখো রুট করে দাও, রুট করে এখানে পাবা √3 * a, 4 কে রুট করলে পাবা 2, তাহলে পাচ্ছি কত, x = √3 * a ডিভাইডেড বাই 2। দেখো কোন অপশন আছে তোমার, এই যে একটাই আছে 1 নাম্বার অপশনে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এডমিশন টেস্টের জন্য, সো মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমার মেইন ফোকাস পয়েন্টটা হবে এখানে, এই যে সর্বোচ্চ বেগের অর্ধেক, বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে এই রিলেশন যদি তুমি বের করতে না পারো, এই প্রশ্ন তুমি করতেই পারবে না, সলভ করা তো দূরের কথা, তোমাকে আগে এই রিলেশনটাই বের করতে হবে, যে v = v maximum ডিভাইডেড বাই 2। ওকে, এই 42 নম্বর প্রশ্ন একটু টাস্ক, এটা তোমরা কে কে বুঝছো আবার আর কে বুঝো না আমাকে জানাবে, এটা আমি তোর আবার রিপিট করব, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে নেক্সট আমরা 46 নাম্বারটা দেখি একটু, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার বিস্তার দেওয়া আছে, সরণ কত হলে শক্তির অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক বিভব শক্তি হবে, তাই না? এটা যদি একেবারে মনে রাখা যায়, বাট আমি একটু বলে রাখি, কি বলছে, সরণ কত হলে x এর মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে এর শক্তির অর্ধেক হবে গতিশক্তি, অর্ধেক হবে কি বিভব শক্তি, অর্থাৎ মোট শক্তি এইটা হবে, অর্ধেক হবে গতিশক্তি, অর্থাৎ অর্ধেক ek/2, সরি উল্টা লিখলাম, গতিশক্তি হবে মোট শক্তির অর্ধেক, এটা যে কথা, আর বিভব শক্তিও মোট শক্তির অর্ধেক। তাহলে যে কোনো একটা ক্যালকুলেশন করে আমরা, যে কোনো একটা ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে ইজিতে। আমি তোমাকে বলে দিই, ইপি সমান আমরা কি জানি ½ তো সেটা বসাও, আর মোট শক্তি কি জানো, মোট শক্তি হচ্ছে কোন স্পন্দনত কণার মোট শক্তি হচ্ছে ½ ডিভাইডেড বাই 2, যে হাফ কে ক্যান্সেল করে দাও, তাহলে x = পাচ্ছ কত, a/√2। তাহলে এই ভ্যালুটা একেবারে ডিরেক্ট মাথায় রাখবা, যে গতিশক্তি এবং বিভব শক্তি যদি মোট শক্তির অর্ধেক হয়, তোমার সরণটাই হচ্ছে a/√2, একেবারে ফিক্সড। এবং এটা অনেকবার আসছে প্রিভিয়াস ইয়ারে, এখানে যদি নোটেশন দেওয়া না, কিন্তু অনেকবার আসছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 46 নাম্বারটা, এখানে দুইটা প্রশ্ন খুব বেশি হাইলাইট, আমি এটাকে বলতে চাই, একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা। ওকে, এই প্রশ্নটা করাইছি, একটু দেখবা, জাস্ট কম্পেয়ার করো, x = √3 sin 2s π t, পর্যায়কাল t বের করবা, তাহলে t সমান আমরা কি জানি, ওমেগা = 2s π/t, জাস্ট নরমাল ক্যালকুলেশন। ওকে, এটাও বলছি আমি তোমাদেরকে, সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরে, অর্থাৎ x = 1 মিটার দূরে গতিশক্তি e কে
এবং বিভব শক্তি ইপি এর অনুপাত। তাহলে আমরা যদি এই অনুপাতটা জাস্ট আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, ই কে বাই ইপি ইজ ইকুয়াল টু, ই কে সমান আমরা কি জানি হাফ অফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইপি সমান জানি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে হাফ কে ক্যান্সেল হয়ে যাবে, এ দেওয়া আছে তোমার √3 বসাও, তাহলে এখানে পাবা কত 3 মাইনাস 1, এখানে এক্স দেওয়া আছে কত এই যে 1 মিটার, তাহলে 1, তাহলে 2:1, তাহলে দেখো 2:1 কোথায় দিয়েছে তোমার এ নাম্বার অপশনে দেওয়া আছে, যদি আমি করে দিলাম। ওকে, এই প্রশ্নটা খেয়াল করো, একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তার অর্থাৎ এ দেওয়া আছে 4 সেন্টিমিটার সরল চন্দ্রিতে স্পন্দন সম্পন্ন করছে, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হবে, অর্থাৎ ই কে ইজ ইকুয়াল টু আমার ইপি হবে, তাই না? তাহলে ই কে সমান আমরা কি জানি হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইপি সমান কি জানি হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে কেটে দাও, এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ 2x স্কোয়ার, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু পাচ্ছি এ বাই √2, তাহলে এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে যে 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু কত 2√2, তাহলে দেখো 2√2 কোথায় দেওয়া আছে তোমার বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে বাই দেবো, আমি তোমাদেরকে বারবার একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কম্পেয়ার মূলক যে প্রশ্নগুলো আছে, জাস্ট কম্পেয়ার, এই গতিশক্তি সমান হবে, বিভব শক্তি সমান হবে, তারপরে হচ্ছে ব্যাগ সর্বোচ্চ ব্যাগের অর্ধেক এত গুণ, এই টাইপের প্রশ্নগুলো এডমিশনের জন্য হাইলি ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখো এতটুকু। এবং এইগুলোই সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা ম্যাথমেটিক্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি অ্যানালিসিস করে দেখবা একটা জিনিস, রিটেন প্রশ্ন এখান থেকে আসে যে গতিশক্তি মোট শক্তির এত গুণ, বিভব শক্তি মোট শক্তির এত গুণ হলে সরণ কত, ব্যাগ সর্বোচ্চ ব্যাগের দ্বিগুণ হলে 3 গুণ হলে সরণ কত, এই টাইপের প্রশ্নগুলোই, ঠিক আছে? ওকে, আমাদের জাস্ট আর কিছু প্রশ্ন আছে, একটু দেখে নাও। এই প্রশ্নগুলো মোটামুটি সেম। দেখো, সরল দোলন গতিসম্পন্ন একটি বস্তু তার সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে, তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, অর্থাৎ এই গতিশক্তি ই কে হচ্ছে আমার স্থিতিশক্তির 3 গুণ হইলে দোলকের বিস্তার কত? 3 গুণ হলে দোলনের বিস্তার কত, তাই না? এই যে বিস্তার অর্থাৎ এ বের করতে বলছে, তাই না আমাকে, এবং সরণ বলছে হচ্ছে 2 মিটার, তাহলে আমি যদি এখান থেকে বিস্তার যদি বের করতে চাই, ই কে সমান আমরা কি জানি হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, খুব সিম্পল ইকুয়েশন, সব জায়গায় ইকুয়েশন ইউজ হবে, আর ইপি সমান জানি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে ক্যান্সেল করে দাও, এখান থেকে পাচ্ছ এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 4x স্কোয়ার, তাই না? তাহলে আমি যদি বিস্তার এ বের করি, এ কত হবে 2x, ওকে, তাহলে এ হতো 2 ইন্টু এক্স দেওয়া আছে তোমার কত, দেখো এক্স দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 বসো, 2 ইন্টু 2 4 সেন্টিমিটার, তাহলে তোমার বিস্তারটা পাচ্ছ তুমি 4 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ডি নাম্বার অপশনটাই। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নটা দেখো, বিস্তার সবকিছু দেওয়া আছে, এই জায়গায় কি বলছে তোমাকে, বিভব শক্তি মোট শক্তির 1/4, জাস্ট আমি পয়েন্টে লিখে দিচ্ছি তোমাদেরকে, এই বিভব শক্তি ইপি হচ্ছে মোট শক্তির 1/4, এই জিনিসটা তোমাকে আগে ক্লিয়ার করে ফেলতে হবে। কন্ডিশন কি বলছে, দেন তুমি জাস্ট ফর্মুলা ইউজ করবা, ইপি সমান তুমি জানো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, টোটাল শক্তি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, হাফ কে কেটে দাও, এখান থেকে এক্স ইকুয়াল টু পাবা কত এ বাই 2, জাস্ট ক্যালকুলেশন করো, এই যে রুট করে দাও, তাহলে এ বাই 2 তুমি কোথায় পাচ্ছ, এই যে বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, এটা বলছি আগে, একটু দেখবা, এটা একটু খেয়াল করো, একটি স্প্রিং এর এক প্রান্তে ঝুলালে বস্তু 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুর একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত? আচ্ছা আগে আমরা 57টা দেখি একটু, স্প্রিং এ ঝুলানো বস্তুর এমভরের একটি বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4 এমভরের বস্তুর জন্য পর্যায়কাল কত হবে? এম এর জন্য পর্যায়কাল বলছে 2 সেকেন্ড, তাহলে 4 এম এর জন্য পর্যায়কাল কত হবে? এখন পর্যায়কালের সাথে ভরের সম্পর্কটা তোমাকে জানতে হবে, তাহলে আমরা কি জানি ওমেগা সমান হচ্ছে √k/m, তাহলে ওমেগা সমান কি জানি আমরা 2s π/t ইজ ইকুয়াল টু √k/m, তাহলে এই যে টি এর সাথে এম এর সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু √m। হ্যাঁ, তাহলে একটার পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, আমাকে 4m এর জন্য পর্যায়কাল বের করতে হবে, তাই না? তাহলে m যদিও হয় 2, তাহলে এখানে 4m বসে দাও, তাহলে এখানে কত পাবা? এখানে 4m বসালে, আচ্ছা আমি এটা ডিটেইলস করি তোমাদের জন্য, t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু √m2 ডিভাইডেড বাই √m1, তাহলে √m2 কত দেওয়া আছে তোমার, এই যে 4m, তাহলে 4m এখানে দেওয়া আছে √m ইজ ইকুয়াল টু কত পাবা, এখানে 2 পাবা, তাহলে t2 ইকুয়াল টু 2 ইন্টু t1 কত দেওয়া আছে আমার, t1 দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে 2 গুণ 2 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড করতেছে, দেখো এই যে সি নাম্বার বি নাম্বার অপশনে দেওয়া আছে।
ওকে, দৈর্ঘ্য বনাম ভর বনাম দৈর্ঘ্য, তাই না? অর্থাৎ এম এর সাথে আমার এল এর রিলেশনটা কি সেটা বের করতে বললো, তাই তো? তাহলে আমরা কি জানি স্যার এখান থেকে দৈর্ঘ্যের সাথে আমাদের ভরের যদি সম্পর্ক আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা আমরা জানি হচ্ছে প্রত্যয়ী বল F ইকুয়াল টু হচ্ছে kx এবং F ইকুয়াল টু হচ্ছে আমাদের mg ইজ ইকুয়াল টু হচ্ছে kx। তাহলে দেখো যে x এর সাথে আমার m এর সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক। তাহলে সমানুপাতিক সম্পর্কে গ্রাফ কিরকম হয়? মূলবিন্দুগামী সরল রেখা। ওকে, এই প্রশ্নটা দেখো, দুটো স্প্রিং, একটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, তাই তো? একটা 200, একটা হচ্ছে 300। এদেরকে আমি শ্রেণীতে রাখলাম। তো শ্রেণীতে যদি রাখি আমাদের স্প্রিং ধ্রুবক কি হবে? এই যে 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, তাই তো? জাস্ট করো এটা। এখানে পাবো হচ্ছে 1/200, এখানে পাবো 1/300। ওকে, লসাগু নাও, এটা লসাগু করলে পাবো হচ্ছে তোমরা 120 নিউটন পার মিটার। হ্যাঁ, যদি এই টাইপের প্রশ্নগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই, স্প্রিং এর সমান্তরাল শ্রেণী, এগুলো চাইলে তোমরা স্কিপ করতে পারো। মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, আমি কখনো দেখিনি এই টাইপের প্রশ্ন। ওকে, এই প্রশ্ন একটু দেখবা, একদম হুবহু একই প্রশ্ন। এই দুটো স্প্রিং হচ্ছে তোমার সমান্তরালে দেওয়া আছে, তাই না? তাহলে সমান্তরাল থাকলে তাদের মধ্যে স্প্রিং ধ্রুবক কত হবে? তুল্য স্প্রিং ধ্রুবক K1 প্লাস K2। তাহলে স্পন্দনের কম্পাঙ্ক কত হবে? F ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1/2 পাই রুট ওভার K। এখন টোটাল K কত? K1 প্লাস K2 ডিভাইডেড বাই M। তাহলে দেখো কোন অপশন আছে? ডি নাম্বার অপশন। F ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার K1 প্লাস K2 ডিভাইডেড বাই M। ওকে, একটি স্প্রিং এর সরল তরঙ্গ দুলছে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, প্রসারণ x হলে নিচের কোনটি সঠিক? অর্থাৎ আমার টি এর সাথে x এর সম্পর্কটা বের করতে বলছে, তাই না? তাহলে টি এর সাথে যদি আমরা x স্প্রিং ধ্রুবকের পর্যায়কালের সাথে প্রসারণের সম্পর্কটা যদি বের করি, আমরা কি জানি? এই যে এটাই তো জানি, টি ইজ ইকুয়াল টু কি? টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, তাই না? এই যে সম্পর্কটা কি? টি এর সাথে এল এর বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো যে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক তো একটাই দেওয়া আছে, যে সি নাম্বার অপশনটা, ডি নাম্বার অপশনটা দেওয়া আছে, তাই না? ওকে, আমরা খুব শেষের দিকে, জাস্ট একটা দুটো প্রশ্ন আছে, আর একটু দেখো। না, ইকে ইকুয়াল টু হাফ, এই নাজমা তুমি যে কমেন্ট করছো ইকে ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, না, ইকে ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কথা কি বুঝছো? আর তুমি যেটা লিখছো ইকে ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, ওটা ইকের জন্য, এটা হচ্ছে ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, অর্থাৎ বিভব শক্তি। ওকে, 62 দেখো, এম্বরের একটি বস্তু আনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত, স্প্রিং ধ্রুবক প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্প্রিং হয়ে থাকলো, যদি বস্তুর ভর 4m করা হয় তবে পর্যায়কাল কি হবে? এখন দেখো, এই ভরের সাথে তোমার পর্যায়কালের সম্পর্কটা কি, তোমাকে সেটা আগে বের করতে হবে। কিভাবে ইজিলি বের করতে পারবে? দেখো, ওমেগা ইকুয়াল টু কি জানো? রুট ওভার কে বাই এম। ওকে, আবার ওমেগা সমান আমরা কি জানি? টুয়াইস পাই বাই টি ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। তাহলে দেখো, টি এর সাথে এম এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। তাহলে বর্গমূলের সমানুপাতিক যদি তুমি 4m করো, তাহলে এটাকে রুট 4 করে দাও, তাহলে কত? 2t পাবা না? 2 গুণ। এই যে 2 গুণ কোথায় আছে? একটা অপশনে দেওয়া আছে। ওকে, দেখো, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের সাথে কি হবে সম্পর্ক? অর্থাৎ টি এর সাথে তোমার এল এর রিলেশন রাখবে। তাহলে টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে রুট এল, তাই তো? তাহলে টি এর সাথে এল এর সম্পর্কটা দেখো বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, 64 দেখো, সেকেন্ড দোলক হচ্ছে যে সরল দৈর্ঘ্যের দোলনকাল 2 সেকেন্ড, একেবারে মুখস্থ কত। 65 দেখো, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? এটা দেখো, এটা ডেন্টাল এডমিশন টেস্ট থেকে শুরু করে মেরিন একাডেমি টেস্টে অনেক জায়গায় প্রশ্নটা আসছে, এবং আমি তোমাদেরকে বলছি এটা ডিরেক্ট মনে রাখবা। ম্যাক্সিমাম অর্থাৎ 1 এর খুব কাছাকাছি ভ্যালু থাকবে। তাহলে 1 এর একদম কাছাকাছি ভ্যালু আছে, এই যে দেখো 0.993। তাহলে সরল দোলকের সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 0.993, অ্যাপ্রক্সিমেটলি 1 এর খুব কাছাকাছি। 66 দেখো, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া এর দোলনকাল। তো দৈর্ঘ্যের সাথে আগে দোলনকালের সম্পর্কটা তোমাকে বুঝতে হবে। এই যে একটা আগে বললাম, টি এর সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। তাহলে এল যদি বাড়ে, এই দৈর্ঘ্য বৃদ্ধি, এল যদি বাড়ে টিও বাড়বে, তাহলে দোলনকালও কি পাবে? বৃদ্ধি পাবে। ওকে,
একটি সেকেন্ড দোলকের দোলনকাল বৃদ্ধি পেয়েছে, দোলনকাল 2 সেকেন্ড করতে হলে এর দৈর্ঘ্য কি করতে হবে? তাহলে দৈর্ঘ্যের সাথে দোলনকাল সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ দোলনকাল বাড়লে দৈর্ঘ্য বাড়বে, তাই না? তাহলে দোলনকাল যদি বৃদ্ধি পাই, দোলনকাল বেড়ে গেল, তা আমি যে দোলনকালটা কমিয়ে 2 সেকেন্ড কমাতে চাই, তো দৈর্ঘ্য কি কমাবা? তুমি কমাবা, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। 68 এটা দেখো, একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? তাহলে দৈর্ঘ্যের সাথে দোলনকাল সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো দোলনকাল কত হবে? √2 গুণ হয়ে যাবে। তাহলে √2 গুণ কোথায় আছে দেখো, এই যে ক নাম্বার অপশনে দেওয়া আছে। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্যের কত গুণ করতে হবে? খুবই ইজি প্রশ্ন, এগুলো দেখবা, জাস্ট সবগুলো হচ্ছে দৈর্ঘ্যের সাথে এল এর সম্পর্কের রিলেশন গুলো। সত্য দেখো, সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয় বলছে? তাহলে দেখো টি ইকুয়াল টু টুয়াইস বাই √/l/g, অবশ্যই সঠিক এটা। পরেরটা দেখো t1 ইজ ইকুয়াল টু t1, এটা একটু সাজাই লেখো তাহলে দেখো t1 স্কয়ার ইজ ইকুয়াল টু l1 বাই l2 ইনটু t2। দেখো এটা স্কয়ার হয়েছে, একটা স্কয়ার হয় নাই, দ্যাট মিন্স এটা কখনোই সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক নয় কোনটা সেটা বের করতে বলছে। তাহলে সঠিক নয় কোনটা? এই যে বি নাম্বার অপশনটা। আচ্ছা 51 বুঝতে পারো না, আমি যাচ্ছি একটু। টা বুঝতে পারে না। দেখো বিভব শক্তি মোট শক্তির 1/4, অর্থাৎ এই যে বিভব শক্তি কি ইপি, ইপি হচ্ছে মোট শক্তির 1/4, অর্থাৎ এভাবে লিখতে পারি না বিভব শক্তি সমান সমান মোট শক্তি ডিভাইডেড বাই 4, এটাই তো বলছে বিভব শক্তি মোট শক্তির 1/4। তাহলে বিভব শক্তি সমান কি? এই যে হাফ কে এক্স স্কোয়ার, আর মোট শক্তি কত? হাফ কে এ স্কোয়ার। হাফ কে ক্যান্সেল করো, এক্স ইকুয়াল টু কত পাবা? রুট করে দাও a/2। ওকে নাজমা আক্তার, তুমি বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে এটা। আচ্ছা আমরা খুব শেষে দেখা, জাস্ট 5টা প্রশ্ন আছে, একটু দেখো। কোন সরল দোলকের দোলনকাল অর্ধেক করার জন্য দৈর্ঘ্যে কি পরিবর্তন করা হবে? তাহলে দোলনকাল t is proportional to √l, তাহলে দোলনকাল যদি তুমি অর্ধেক করো তাহলে এখানে l ইকুয়াল টু কি পাচ্ছ? l is proportional to t স্কয়ার, তাই না? দোলনকাল যদি অর্ধেক করে, এটা যদি অর্ধেক করে ফেলো তাহলে l কি হবে? 1/2 স্কয়ার হয়ে যাবে। তাহলে 1/4, অর্থাৎ দৈর্ঘ্য 1/4 হয়ে যাবে। তাহলে দেখো দৈর্ঘ্য 1/4 করতে হবে তোমাকে। এগুলো হচ্ছে খুবই ফাস্ট ক্যালকুলেশন, খুবই ফাস্ট অ্যান্সার বের করতে জানতে হবে তোমাকে। এই রিলেশনগুলো যদি বুঝতে না পারো খুব ফাস্ট করতে পারবে না, ঠিক আছে? ওকে, একটি সরল দোলকের গতিজনক কৌণিক সরণ কোনটির বেশি হতে পারবে না? একেবারে জানা প্রশ্ন আমাদের। 4 ডিগ্রির বেশি হলে এটা একেবারে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ম্যাক্সিমাম হচ্ছে 4 ডিগ্রি। 73 দেখো, একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক f ইকুয়াল টু কত? 1/t, 1/t মানে 1/2, দ্যাট মিন্স 0.5। তাহলে 0.5 কত আছে দেখো, তোমার এ নাম্বার অপশনে দেওয়া আছে। 74 নাম্বারটা দেখো, মহাকাশে একজন মহাচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? তাহলে মহাকাশে আমাদের জি কত? 0, টি কত? ইনফিনিটি, তাহলে কম্পাঙ্ক কত? 0। তাহলে কম্পাঙ্ক হচ্ছে আমাদের 0, দেখো 0 হার্টজ। ওকে, এই প্রশ্নটা দেখো, আমরা দেখছিলাম সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করলে কার্যকর দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? দোলনকাল 50% বাড়াইছো মানে 150% হয়ে গেল, তাই না? তাহলে দোলনকাল যদি 150% হয়, তোমার দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি? l is proportional to কি? t স্কয়ার। তাহলে 150 মানে কত? 1.5। তাহলে 1.5 কে যদি তুমি স্কয়ার করে এখানে পাবা 2.25, অর্থাৎ 225%, তাই তো? তো নরমাল সেন্সে দোলনকাল আছে কত পার্সেন্ট? 100%। এখন হইলো কত পার্সেন্ট? 225%। তাহলে বাড়াইছো কত পার্সেন্ট? 125%। 125% মানে কত? 1.25। তাহলে দেখো 1.25 কোথায় দেওয়া আছে? তোমার এ নাম্বার অপশনে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা দেখো, এটা লাস্ট কোশ্চেন। 74, কোন ব্যক্তি একটি স্থির লিফটের ভেতরে একটি সরল দোলকের পর্যায়কাল t যদি লিফটটি g/3 ত্বরণে উপরের দিকে উঠতে থাকে তাহলে পর্যায়কাল কি হবে? দেখো এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো, যেহেতু লিফটটা উপরের দিকে উঠতেছে, তাই না? তো আমরা নিউটনের বলে বিদ্যাতে খুব একেবারে ডায়াগ্রাম ড্র করে দেখছিলাম। একটা লিফট যদি উপরের দিকে উঠে, সেক্ষেত্রে তার ত্বরণটা হচ্ছে আমাদের a + g। তাহলে এখানে উঠতেছে কত? g/3 ত্বরণে, তাহলে g + g/3, তাহলে এখানে কত হবে তুমি? 4g/3, তাই না? তাহলে 4g/3 পাও, আমাকে কি বলছে? পর্যায়কাল বের করতে বলছে, তাই না? তাহলে পর্যায়কাল t এর সাথে g এর সম্পর্কটা কি? আমরা জানি t = 2 পাই √l/g। তাহলে পাচ্ছি এখানে t is proportional to 1/√g। তাহলে এখানে আমার t কত হবে? এই যে এটার উল্টা করে দাও, যেহেতু ইনভার্স রিলেশন, √3/4g।
তাহলে √3 কে রুট করলে 2, আর এখানে থাকবে হচ্ছে আমার টি, তাহলে √3/2 ইন্টু টি। তাহলে দেখো √3/2 ইন্টু টি কোথায় দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে ওকে, এই চ্যাপ্টারের ব্যাপারে আমি একটু কথা বলি, না বললে নয়। এই চ্যাপ্টারটা হচ্ছে একেবারে ভাইটাল চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য। এই চ্যাপ্টার থেকে বিশেষত দুইটা টপিক তোমাকে অবশ্যই জানতে হবে। এক, সরলচন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে সরণ, ত্বরণ, বেগ, এগুলো রিলেশন, এবং গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, এই কয়টা জিনিস তোমাকে 100% জানতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে এই যে দোলনকালে T = 2π√L/g, এই সূত্র অনুসারে ডিটেলস তোমাকে জানতে হবে। যদি এই দুইটা জিনিস, এই দুটো টাইপ যদি তোমার ক্লিয়ার না হয়, এই চ্যাপ্টারে তুমি কিন্তু ভালো করতে পারবে না। এবং এই চ্যাপ্টারে জাস্ট এই দুটো টাইপেই আছে। আর এই দুটো টাইপ থেকে আমি এমন কোনো সেশন দেখিনি প্রশ্ন আসে না ইউনিভার্সিটিতে, প্রতি সেশনে আসে, এবং মেডিকেলও একটা প্রশ্ন এখান থেকে থাকে। সো এই হচ্ছে কথাবার্তা। তোমরা বিশেষত যদি যাই পড়ো, আমি বলবো এই চ্যাপ্টার থেকে অন্তত এই দুইটা টপিক পড়বাই। এক, এই যে সরলচন্দ্রিত গতি সম্পন্ন এগুলো, সরণ, ত্বরণ, বেগ, এবং গতিশক্তি, বিভব শক্তি, এবং হচ্ছে আমাদের টি হচ্ছে পর্যায়কালের সূত্রটা। ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের এতটুকু। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ক্লাসটা যারা শুরু থেকে করনি তারা শুরু থেকে একটু রেকর্ডটা দেখে নিবা, এই আশায় ব্যক্ত করতেছি। তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।